প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তে দায়ভার পাওয়া গেলে তবেই নেওয়া হবে ব্যবস্থা। সারা দেশে সব স্তরের পুলিশ সদস্যদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে গত ২৮ এপ্রিল জানিয়েছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। অনেক হয়রানিমূলক ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে মন্তব্য করে একই দিনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছিলেন, মামলা হলেই যাতে নিরীহ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা না হয় সেই নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে দেওয়া হয়েছে। তবে তাদের নির্দেশনা মাঠ পর্যায়ে কতটুকু মানা হয়েছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। একটি হত্যা মামলায় সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। জামিনে আজ তিনি মুক্তি পেলেও চলমান মামলা বাণিজ্য, মামলা দিয়ে হয়রানি এবং গ্রেপ্তারের ইস্যু নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। অভিযোগ রয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি অসাধু চক্র শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কয়েকজনের নাম শুরুতে রেখে বাণিজ্য এবং অসৎ উদ্দেশ্যে শতাধিক নিরপরাধ ব্যক্তির নাম ঢুকিয়ে দিচ্ছে এক একটি মামলায়। এসব মামলার কারণে চরম ভোগান্তি এবং হয়রানির শিকার হচ্ছেন নিরপরাধ বহু সাধারণ মানুষ। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয়, মামলা হলেই কি দোষী, মামলা হলেই কি গ্রেপ্তার করা যায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ও শৃঙ্খলা কমিটির সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান, মানবাধিকার কর্মী নূর খান লিটন, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল তুষার, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল এবং সিরাজুল আলম খান ফাউন্ডেশনের সদস্য সচিব ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার ফারা খান। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা বিষয়, মামলা হলেই কি দোষী, মামলা হলেই কি গ্রেপ্তার করা যায়। আমি প্রথমে শুরু করছি, আব্দুল তুষার আপনাকে শুরু করতে চাই। এই মামলার প্রবণতাগুলো আপনি কিভাবে দেখছেন, বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? এই মামলাগুলি অধিকাংশ ক্ষেত্রেই হয়রানিমূলক, কেননা একসঙ্গে 200, 250, 350 লোক একটি অপরাধ একই জায়গায় দাঁড়িয়ে সংগঠিত করেছেন। এইসবের তো ভিডিও আছে, ফলে দেখাই যায় যে কারা গুলি করেছেন, কারা হত্যা করেছেন বা কারা এতে সরাসরি অংশ নিয়েছেন। নির্দেশ দেওয়ার বিষয়টি আলাদা। নির্দেশ যদি দিয়ে থাকেন তাহলে সেটার তদন্ত হবে এবং সেই তদন্তে প্রমাণ সাপেক্ষে নির্দেশদাতাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু অর্থ সরবরাহ করেছেন এবং হত্যাকাণ্ডে না, আওয়ামী লীগকে অর্থ সরবরাহ করেছেন, এই অপরাধে এই যে মামলাটি নিয়ে আপনি একটু আগে বললেন, নুসরাত ফারিয়ার মামলা, সেইখানে বলা হয়েছে সে ছাড়াও আরও অনেক অভিনেত্রীর নাম আছে সেখানে। এই অভিনেত্রীরা আওয়ামী লীগের অর্থ সরবরাহকারী এবং আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য পদপ্রার্থী। এখন মুশকিল আছে সেইখানে, এরা নমিনেশন পেপার কিনেছিলেন, এরা কেউ নমিনেশন পান নাই। নমিনেশন না পেলে পদপ্রার্থী এরকম আরও কয়েক হাজার থাকতে পারে। পদপ্রার্থী হওয়া কিন্তু মানে হচ্ছে যে সংসদ সদস্য হিসেবে সংরক্ষিত আসন হোক বা যেখানেই হোক নমিনেটেড হওয়া। কিন্তু এখানে বলা হয়েছে যে নুসরাত ফারিয়ার পাশে লেখা আছে যে তিনি অভিনেত্রী এবং অর্থ সরবরাহকারী। এখন প্রশ্ন হচ্ছে ওইখানে যে আওয়ামী লীগের সভানেত্রীর পিয়নের কাছে 400 কোটি টাকা ছিল, এটা তিনি প্রকাশ্যে টেলিভিশনে বলেছিলেন। যার পিয়নের কাছে 400 কোটি টাকা থাকে তার পার্টি নুসরাত ফারিয়ার কাছে গিয়ে টাকা চায়, এটা বলার মানে হচ্ছে প্রমাণ করে দেওয়া যে আওয়ামী লীগ অত্যন্ত দরিদ্র দল। ফারিয়া, অপবিশ্বাস, তানভিন সুইটি, শাহনূর, জাকিয়া মুন, আমি নামগুলি বলছি, এগুলো সব মামলায় আছে, এদের কাছে আওয়ামী লীগ হাত পাতে টাকার জন্য। তাহলে 400 কোটি টাকা নেপথ্যে কারা আছে আপনি যেটা বলবেন? আমার ধারণা এই মামলাগুলি করাই হয়েছে প্রধানত এক ধরনের হয়রানি করার জন্য এদের বিরুদ্ধে। আমি বলছি না 207 জনের বা আরো। এদেরকে কেন, এরা তো ছবি এবং অভিনয় করে শিল্পী, এদেরকে হয়রানির বিষয়টা কি? সাধারণ মানুষের মনে নানান ধরনের প্রশ্ন আছে। যেমন যাদের নাম দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কেউ কেউ সদস্য ছিলেন, কাউকে কাউকে আওয়ামী লীগ সাংবাদিকে করা হচ্ছে একইভাবে, কাউকে কাউকে আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদকের বিভিন্ন দাওয়াতে দেখা গিয়েছে। আর নুসরাত ফারিয়া মুজিব ছবিতে অভিনয় করেছিলেন
এবং তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন বেশ কয়েকটি, যেখানে তিনি আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন আপনাকে করি, সময় দিতে পারবো না। সেটা হলো এই যে অসংখ্য সাংবাদিক যে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হচ্ছে, এখানে কারণটা কি আছে? আমি কারণ তো যারা মামলা দিয়েছেন তারা বলতে পারবেন। আমি দূর থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যে এখানে 3টি কারণ আছে। একটি হচ্ছে প্রকৃত যাদের বিরুদ্ধে মামলা দেওয়ার মতো কিছু মানুষ আছেন, তাদের নাম আছে মামলায় অবশ্যই। এমন কোনো মামলা নেই যেখানে একদম কোনো অপরাধী নাই, কিন্তু তার সঙ্গে আরেক দল আছেন, পার্সোনাল গ্রাজ আছে, ব্যক্তিগত বিভিন্ন ঈর্ষা, হিংসা, বিদ্বেষ আছে, সেই জন্য দেওয়া হয়েছে। আর কিছু দেওয়া হয়েছে এদেরকে মামলা দিলে পরে, হ্যারাস করলে পরে এক ধরনের আতঙ্ক তৈরি করা যাবে সবার মধ্যে, এবং সেই আতঙ্ককে বিভিন্নভাবে এনক্যাশ করা যাবে। লোকশ্রুতি আছে যে মামলা দিয়ে মামলা থেকে চার্জশিটে নাম বাদ দেয়া কিংবা এফআইআরে নির্দোষ বলা, এই বিষয়গুলি করে দেওয়া হবে, এইরকম আপোষ মীমাংসা করার অনেক প্রস্তাব যাদের নামে মামলা হয়েছে তারা পেয়েছেন। অনেকে ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, এবং লোকশ্রুতিও আছে যে এই কাজগুলি হচ্ছে, যেটাকে আপনারা একটু আগে বলেছেন মামলা বাণিজ্য। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, মামলা হলেই কি সে দোষী, বা মামলা হলেই কি তাকে গ্রেপ্তার করা যায়? যদিও আইজিপি সাহেব বলেছেন যে করা যাবে না, কিন্তু হচ্ছে তো অহরহ, এবং অসংখ্য মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই বিষয়টি কি? না, আইনের জায়গাটিতে ধরেন কোনো ধর্তব্য অপরাধের যদি অভিযোগ পাওয়া যায়, সেই অভিযোগে পুলিশ মামলা নিতে পুলিশকে হবে। এটা সিআরপিসি অনুসারে পুলিশকে ওই মামলা আপনার এন্ট্রি করতে হবে, এবং একই সঙ্গে পুলিশ যদি কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত লোকের নাম পান ওই মামলার, তাকে গ্রেপ্তার করতে পারবেন। এটা জেনারেল প্রসিডিওর। কিন্তু পুলিশের যদি সন্দেহ হয় বা পুলিশ যদি মনে করেন যে এই মামলার ভেতরে যাদের নাম এসেছে বা যারা এই মামলায় অভিযুক্ত হয়েছেন তাদের কেউ বা একটা অংশ এই সঙ্গে সম্পৃক্ত নাও হতে পারেন, তাহলে পুলিশের উচিত হবে সেটা তদন্ত করে এর সত্যতা যাচাই পূর্বক তারপরে গ্রেপ্তার বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এটি হচ্ছে আপনার সাধারণ রুলস যেটা বলে। কিন্তু আইনে যেভাবে আছে সেটা হলো ধর্তব্য অপরাধ তাদেরকে পেলেই মামলা নিতে হবে, এবং ধর্তব্য অপরাধের অভিযুক্ত যারা আছেন তাদেরকে গ্রেপ্তার করার অধিকার পুলিশের থাকবে। কিন্তু এটা পুলিশের বিবেচনার বিষয়, যেটা আইজিপি সাহেব বলেছেন যে পুলিশকে বিবেচনা করতে হবে যে এর ভেতরে অসত্য বা অভিযোগ আছে কিনা, বা সত্যি সত্যি নিরীহ লোককে এর ভেতরে ইনক্লুড করে দেওয়া হয়েছে কিনা মামলার মধ্যে, সেই বিষয়গুলো বিবেচনা করে যদি এরকম দেখা যায় যে নিরীহ লোককে ভিক্টিমাইজ করার জন্য মামলার মধ্যে ঢুকে, নানান কারণেই তো তুষার ভাই বলছিলেন যে নানা কারণেই মানুষকে এইরকম ধরনের মামলাগুলোর মধ্যে নিয়ে আসা হচ্ছে, সেটা আমরা দেখছি। এবং এর আগেও আপনার সঙ্গে এই এই আলোচনাটা আমরা এই টেলিভিশনেই করেছিলাম, এবং আমরা বলছিলাম যে এইরকম হচ্ছে এবং নানা কারণে যে হচ্ছে, তখন সেটা সতর্কতা হিসাবেই পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনি বলুন যে গণমাধ্যমের অনুসন্ধানের অসংখ্য রিপোর্ট বেরিয়েছে যে কয়েক ডজন মামলা হয়েছে, যেগুলো বাদী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বাদী তাদের নামই জানে না, চেনি না, অর্থাৎ আসামির নামই জানে না। তাহলে এখানে কি করা হবে? হ্যাঁ, এটার কারণ হলো আপনার যেটা অনুমান করা যাচ্ছে সেটা, বা পত্রিকার রিপোর্টগুলোতে থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনার প্রায় এখানে কোনো সিন্ডিকেট কাজ করছে, অর্থাৎ একটা অসাধু চক্র কোনো ব্যক্তিকে বাদী হিসাবে ব্যবহার করে কিছু সংখ্যক লোককে ভিক্টিমাইজ করার একটা চেষ্টা, বা প্রকৃত অর্থেই তিনি হয়তো বাদী, তার কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার মামলা করার অধিকার আছে, এইরকম কাউকে ব্যবহার করেও অনেক সময় এইরকম হচ্ছে বলে পত্রিকার রিপোর্ট বা বিভিন্ন অনুসন্ধান থেকে দেখা যাচ্ছে। এখন এইখান থেকে বেরিয়ে আসার জন্য সরকার ইনস্ট্রাকশন দিয়েছেন, পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে প্রক্রিয়াটি এইরকম ভাবেই চলছে, এটা দেখা যাচ্ছে। আমার মনে হয় যে এখন প্রসিকিউশনের পক্ষ থেকে, মানে কোর্ট গুলাতেও এই ব্যাপারগুলাতে আপনার একটা স্টেপ নেওয়া দরকার। প্রসিকিউশনকেও বুঝতে হবে যে যে মামলাগুলোতে অ্যাপারেন্টলি মামলা পড়ে বোঝা যাচ্ছে যে নিরীহ লোককে এর ভেতরে ভিক্টিমাইজ করার চেষ্টা হচ্ছে, এটা তো মামলা পড়লেই, অভিযোগের ধরন দেখলেই বোঝা যাবে। কারণ হলো যাদেরকে মামলায় আসামি করা হচ্ছে তাদের মধ্যে কারা পারপিট্রেটরস তাদের সম্পর্কে একটা সাধারণ ধারণা। জনাব জাহেদ ইকবাল, এখানে তো নুসরাত ফারিয়াকে জামিন দেওয়া হয়েছে, অর্থাৎ অধিকাংশ লাকি তিনি, কিন্তু অনেকেই তো জামিন দেওয়া হচ্ছে না, তারা
মাসের পর এই মাস জায়গাটিতেই তারা বলছিলাম কারাগারে বন্দী আছে, জি, আমি সেখানে এই কি হবে? জায়গাটিতেই বলছিলাম যে প্রসিকিউশনের উচিত হবে মামলাগুলো বিবেচনা করে পড়ে যে সকল ব্যক্তিগুলোকে নিরপরাধ মনে হয়, কারণ মামলা পড়লেই বুঝবেন, আমরা জানি কারা পারপিট্রেটর, সারা বাংলাদেশ জানে, সেই ধরনের লোক ব্যতীত অন্য যারা আছেন তাদেরকে কিভাবে এই মামলা থেকে অন্তত জামিনে বের করে দেওয়া যায় সেই ব্যাপারটি প্রসিকিউশনকেই আগে ভাবতে হবে। তার কারণ হলো প্রসিকিউশনকেই তো প্রথম কোর্টকে বলতে হবে যে না, এর বিরুদ্ধে যে অভিযোগগুলো দেখা যাচ্ছে আমরা মনে করছি না যে এটা কোনো ফার্ম ফুটিংস এর উপরে দাঁড়িয়ে আছে, সুতরাং আমরা মনে করছি যে সে জামিনে থাকুক, তদন্ত কাজে হোক। জায়েদ ইকবাল, অর্থাৎ অসংখ্য রিপোর্ট তো বেরিয়েছে, প্রসিকিউশন তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না? এরকম তো রিপোর্ট বেরোচ্ছে, মানুষ ভোগান্তির ভিতরে পড়ছে, এগুলো তো আসছে, গণমাধ্যম তো প্রতিনিয়ত প্রমাণ তুলে ধরছে, সেক্ষেত্রে জি, কেন প্রমাণ নিচ্ছে না তুলে তার ধরছে। ব্যবস্থা? আমি সেই কথাটি বলতে সংকটটি চাচ্ছি যে কোথায়? এখন কেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এত কথা বলা, পুলিশের পক্ষ থেকে এত কথা বলার পরেও প্রসিকিউশন কেন একটু রিল্যাক্টেন্ট থাকছেন, সেটা একটা বিবেচনার বিষয়। এখন ওনারা জানেন যে কেন ওনারা আরেকটু বোল্ড আচরণ করছেন না। আমার মনে হয় যে একটু এখন সময় হয়েছে যে সমাজকে স্থির করার জন্য বা এটাকে স্বাভাবিক করার জন্য আমার মনে হয় যে প্রসিকিউশনকে, তিনটা পক্ষকে, সরকার তো বলেছেন, পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে, এখন আমার মনে হয় কোর্টগুলোতেও প্রসিকিউশনেরও এই ব্যাপারটা বিবেচনা করা দরকার যে ধন্যবাদ। নিরীহ বা অন্য ব্যক্তিরা এর ভেতরে যারা আবারও ইনভলভড আসবো আছেন আপনার তারা কাছে, এই অন্তত পর্যায়ে যাচ্ছি। জামিনে বের হয়ে যান। নূর খান, আপনি বলুন যে এই যে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে অনেক সাধারণ বা নিরপরাধ, আমরা ছেলে গণমাধ্যমে দেখতে পাচ্ছি, তাহলে তারা পরিবারের সঙ্গে থাকতে পারছে না, তারা সাধারণ জীবন যাপন করতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে, এক্ষেত্রে এটি তো মানবাধিকার লঙ্ঘন। তো সুতরাং এখানে আপনাদের করণীয় কি? মানবাধিকার কর্মী হিসেবে আপনাদের কি করণীয় আছে দেখেন, এখানে? সাম্প্রতিককালে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে 5 তারিখের পর একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে যে জুলাই আগস্টের এই মহান গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে কেন্দ্র করে এক ধরনের মামলা, এবং সেই মামলায় আপনি দেখবেন যে কিছু মানুষ আছে যাদেরকে বোঝা যায় যে তাদের একটা সংশ্লিষ্টতা থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ আছে। দেখা গেল ইউনাইটেড গ্রুপের মালিকরে দিয়ে দিল, দেখা গেল ফেনীর বাস কোম্পানির মালিকরে দিয়ে দিল, দেখা গেল এই আপনার এতিমখানা আছে না আজিমপুর, এতিমখানার তত্ত্বাবধায়ককে মামলার আসামি করে দিল, 2-3 জায়গায় গুলি চালাইলো। এই জিনিসগুলি তো আমরা দেখলাম মামুনুর রশিদের বিরুদ্ধেও একটা মামলা সম্ভবত হয়েছে, আমরা দেখলাম ফারিয়ার ব্যাপারেও মামলা হয়েছে। এই সব মামলায় যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে, এবং মামলার আমিও মনে করি তুষার ভাইয়ের মতো 3টি বিষয় আমরা খেয়াল করেছি। একটা হচ্ছে যে কিছু মানুষ আছে যাদের সংশ্লিষ্টতা থাকতে পারে, কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না, আর কিছু মানুষকে সন্দেহ করা যায় যে এদের আসলে সংশ্লিষ্টতার সুযোগ নেই বললে চলে। আর কিছু মানুষ আছে ব্যক্তিগত আক্রোশ থেকে, এবং আমি একটা ফায়দা লুটতে চাই, যেমন ব্যবসায়ীদেরকে দিয়ে আগেই দেখা যায় মামলা তৈরি করার পর, একটা মামলা লেখার পর প্রথম ওইটার ফটোকপি পাঠিয়ে দেওয়া হয়, পাঠিয়ে দিয়ে তারপর দেনদার দরবার চলে, কি পরিমাণ পয়সা দেওয়া হবে আমরা পত্রিকায় শুধু না, আমরা ব্যক্তিগতভাবেও খোঁজ খবর নিয়ে দেখেছি, এবং তারপরে আপনার এই হয়রানিটা শুরু করে যে মামলা দিব। এবং দেখেন আরও ভয়াবহ যেটা মব সন্ত্রাস, এই মামলাগুলির সাথে আপনি সংশ্লিষ্টতা পাবেন। এটার যে কোনো বাড়িতে রাত্রে যে 15-20 জন মিলে সন্ত্রাস তৈরি করে ফেলছেন, ঘেরাও করছেন, এবং সেখানে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তারা ব্যবহার করছে, এটারও অভিযোগ কিন্তু আছে, বা একসাথে মিলেই এটা হচ্ছে। তবে আমি বলবো যে অধিকাংশ ক্ষেত্রে ঠিক ক্রিমিনালরাই এই কাজগুলির সাথে যুক্ত হচ্ছে, এবং তারা একটা সুযোগ পেয়েছে। এই সুযোগটা হচ্ছে এই গণ আন্দোলনের পর নানান চেষ্টা হচ্ছে, তো গণ আন্দোলন নেতৃত্ব নিয়ে কারাকারি আছে, কে নেতা, এটা নিয়ে এখন কেক কেটে ভাগাভাগির মতো অবস্থা। সেই জায়গাটিতে কিছু দুষ্কৃতিকারী সুযোগগুলি নিয়ে নিচ্ছে। আপনি দেখবেন বৈষম্য বিরোধী নামে অনেক জায়গা হচ্ছে, কিন্তু আদৌ তারা বৈষম্য বিরোধী ছাত্র পরিষদে ছিল কি ছিল না সেটা নিয়ে কথা আছে। বিভিন্ন রাজনৈতিক দলের নামে কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের লোকরা যুক্ত আছেন, কিন্তু সর্বক্ষেত্রে যুক্ত এটা আমি বিশ্বাস করি না। তো এই যে একটা অবস্থা, এইটা কিন্তু মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। কারণ একটা মানুষকে আপনি খামাখা তাকে সন্ত্রস্ত করতে পারেন না, খামাখা তাকে বিপদগ্রস্ত করতে পারেন না, খামাখা একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারেন না, কিন্তু এটা হচ্ছে। এবং দেখেন সরকার
না, এক্ষেত্রে করণীয়টা কি? সরকার কেন সরকার দৃষ্টি এখানে পাচ্ছে? যেটা হচ্ছে, আমাদের এখানে যেটা দেখলাম, সেই মার্চ এপ্রিল মাসেই সরকারের গুরুত্বপূর্ণ নেতারা বললেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরাও বললেন, নেতৃস্থানীয়রা, যে এই ধরনের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ খবর না নিয়ে যেন কাউকে গ্রেপ্তার করা না হয়। কিন্তু আমরা কি দেখলাম? গ্রেপ্তার তো হচ্ছে, আবার এটাও মামলাও হচ্ছে। আবার এটাও দেখলাম গতকালকে ধানমন্ডিতে যেটা হয়েছে, পাবলিশার্স একজন, তাকে ঘেরাও দিয়ে আটক করার জন্য পুলিশকে ফোর্স করা হচ্ছে। এই যে নৈরাজ্যকর অবস্থা, এটা কিন্তু হাতিরপুলে হয়েছে মাসে, আপনি জানেন। এইটা কিন্তু এই যে হাতিরপুলে যেটা হয়েছে, এটা প্রায় লালমাটিয়াতে, আমি জানি, আমি যেখানে থাকি সেখানেই হয়েছে। এইটা একটা নৈরাজ্যকর অবস্থার দিকে একটা গোষ্ঠী নিয়ে যেতে চাচ্ছে, যেই গোষ্ঠীটি আসলে যে নামেই হোক না কেন তারা দেশের মঙ্গল চায় না, এবং তারা এমন একটা পরিস্থিতি দেশে আনতে চায় যে পরিস্থিতিটা মানুষকে একটা চরম বিপদের মধ্য দিয়ে ছোট্ট প্রশ্ন নূর খান লিটন, আপনাকে বলি যে আপনি বলতে চাইছেন যে একটি গোষ্ঠী করছে, সন্ত্রাসী গোষ্ঠী, অনেক কিছু বলছেন আপনি, কিন্তু এগুলো তো চোখের সামনে ঘটছে, শত শত মামলা ঘটছে, শত শত ঘটনা ঘটছে, কেন তার বিরুদ্ধে আইনানুগ এবং কার্যকর ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করতে দেখা যাচ্ছে না? এই দায় সরকার এড়াতে পারবেন না, কারণ তারা এমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না যে পদক্ষেপে মনে হতে পারে যে এটি থামানোর জন্য তারা যথেষ্ট করছেন। এবং এই সব কিছুর পরে একটা বিষয়, একটা দেশে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে থাকার সুযোগ কিন্তু আমি দেখি না। সেটা থাকার চেষ্টা করলে এই জিনিসটা আরো খারাপের দিকে চলে যাবে। ধন্যবাদ। এই পর্যায়ে যাচ্ছেন ব্যারিস্টার ফারাহ খান। আপনি বলুন যে একজন মানুষ গ্রেপ্তার হচ্ছে, মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, আবার দেখা গেল সে জামিন পাচ্ছে না, এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখবেন? যে সে জানেই না যে কেন তার বিরুদ্ধে মামলা হলো, কী তার অপরাধ, সে কিছু জানতে পারলো না, কিন্তু মামলা হয়ে গেছে, সে গ্রেপ্তার হলো, আবার জামিনও পাচ্ছে না, সেক্ষেত্রে কী হবে? ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে গিয়ে যে মামলা হচ্ছে, জামিন হচ্ছে না। সো এইটির আগে তো আপনাকে দেখতে হবে মামলাগুলো কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে। আমার এখানে যিনি তুষার ভাই বলেছেন, তারপর নূর খান লিটন বলেছেন, আমার এখানে আমার একজন সহকর্মী আছেন যে জায়েদ ভাই, উনি বলেছেন যে কথাগুলো কিন্তু একদম সত্য, যে মামলাগুলো যা হচ্ছে সেই মামলাগুলোর আগে আপনাকে কারণটা তো বুঝতে হবে, তারপর না আপনি বুঝবেন যে জামিনের দিকটা কিরকম, আসলে কি দিকে যাচ্ছে বা কেন হচ্ছে। মামলাগুলো তো মেইনলি আসলে, আমরা যদি মামলাটাকে, আমি যেভাবে দেখি মামলাগুলো হচ্ছে মেইনলি পলিটিক্যাল কারণে হচ্ছে, এবং কিছু মামলা হচ্ছে পার্সোনাল গ্রিভেন্সের কারণে হচ্ছে। সো আপনি যদি খেয়াল করে থাকেন মামলাগুলো, আমি কিন্তু আপনাদেরই টক শোতে, আপনি ছিলেন না সেখানে, মনে হয় আমাদের তৌহিদ ভাই ছিল একটি টক শোতে, আমি ছিলাম, এবং তুষার ভাইয়া সেই টক শোতে ছিল প্রায় 5 মাস আগে। আমি এখানে বলেছিলাম, এই মামলাগুলোর কথাই বলেছিলাম, তখন আমাদের ক্রিকেট খেলোয়াড় যে সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছিল। তখন কিন্তু আমি আপনাদের টক শোতে এই কথাটি বলেছিলাম যে এই যে দেখেন যে মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো কিন্তু অনেকটা ইররেলিভেন্ট মামলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসানের নামে খুনের মামলা হয়েছিল। তারপর আপনি যদি দেখেন যে তখন ফারজানা রূপা বা একজন সাংবাদিক, ওনার হাজবেন্ড যিনি, ওনাদের নামেও খুনের মামলা হয়েছে। তো আপনি যদি মামলাগুলো আগে আপনি যদি তাকান, আপনি দেখবেন যে এই মামলাগুলো অ্যাকচুয়ালি রিলেট মামলা হচ্ছে না। আমরা কিন্তু জানি যে সাকিব আল হাসানের কিন্তু শেয়ার বাজার নিয়ে অনেক কেলেঙ্কারি আছে। বা আপনি যদি ফারজানা রূপার কথা যদি চিন্তা করেন, তাদের যেটা হয়েছে, তারা হাজবেন্ড ওয়াইফ, আমরা দেখেছি গত 15 বছরে তাদের সম্পত্তি এমন হারে বেড়েছে, সুতরাং এটা বলাই যায় যে তারা কোনো না কোনো ভাবে তারা আসলে করাপশনের সাথে তারা রিলেটেড ছিল। সো মামলাগুলোকে আপনাকে রাইট জায়গায় রাইট মামলাগুলো করতে হবে। আমি প্রশ্নটির উত্তরে আসছি, কারণ আমি এই জায়গাটি আগে আবার বলে নাও, আমার মনে হয়েছে যে দরকার। কারণ হচ্ছে গিয়ে আমি কিছু এখানে নিউজ দেখেছিলাম। আমি প্রথম আলোর একটি নিউজ পড়ছিলাম, যেখানে কিনা দেখা যাচ্ছে যে 40টা, আপনারা হয়তো সবাই দেখেছেন সেটা, যে তারা 40টা মামলা নিয়ে তারা একটি নিউজ করেছিল। সেখানে বলছে যে 21টি মামলা, মানে উইচ ইজ মোর দেন 50%, 21টি মামলায় তারা বলছে যে এখানে যে বাদী আছে, সে বাদী কোনো না কোনো ভাবে কোনো না কোনো একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত, এবং 9 জন বাদী অন্য 9টি মামলায়
ওনারা বলতে চাচ্ছেন ওনারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত। সো তার মানে কি এই মামলাগুলো কিন্তু অনেকটা পলিটিক্যালি বায়াসড হচ্ছে। হ্যাঁ, পলিটিক্যালি বায়াসড হচ্ছে। এবং এবং আপনি বলতে এখন যে চেয়েছেন আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আপনি বলতে চেয়েছেন। জি জি জি, অবশ্যই কোনো সন্দেহ নেই এতে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনেক মামলা হচ্ছে, এবং ব্যক্তি স্বার্থে বা ব্যক্তি মানে ধরেন হয়তো আমার সাথে আপনার একটি ঝামেলা আছে, সেটা পারিবারিক ঝামেলা হতে পারে বা ব্যবসায়িক ঝামেলা হতে পারে, যে কোনো বিষয়ে একটি ঝামেলা থাকতে পারে, সেইটি এখন যে আমি এই সুযোগে আমি আপনার নামে একটি মামলা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি পার্সোনাল গ্রিভেঞ্জের কারণেও মামলা হচ্ছে, আবার পলিটিক্যাল কারণেও অনেক মামলা হচ্ছে। কারণ আপনি যদি দেখে থাকেন একটি মামলা আপনি দেখবেন অনেক মামলায় 200, 300, 600 আসামি। এটা তো আসলে পসিবল না। এটা তো আসলে আপনি যদি দেখে থাকেন যে আহ গত টার্মে যিনি কিনা প্রধানমন্ত্রী ছিলেন উনার নাম আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওনাদের সাধারণ সম্পাদকের নাম আছে, তারপরে ওনাদের হাই লেভেলের 40-50 জন নেতার আচ্ছা, নাম আছে, ফারাখান তারপরে একটি ফারাখান ছোট্ট একটি উদাহরণ আপনাকে আমি দিই। যে 87 প্রথম জি আলোতে ছাপা হয়েছে, যেটি কিশোরগঞ্জে দোলাল দাস নামক একজন ব্যক্তি স্ট্রোক করে মারা গিয়েছে রক্তক্ষরণে, এবং জি 29-27 জুলাই মৃত্যুবরণ করেছে। 29শে নভেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে এবং সেখানে আসামি করা হয়েছে সর্বমোট 768 জনকে নিয়ে। ভুয়া মামলা সম্পূর্ণ। তাহলে জানার পরেও প্রতিকারটা কোথায় থাকলো? তাহলে আপনি নিশ্চয়ই জানেন এই বিষয়টি, এরকম মামলা আমি ঘটছে, তাহলে কেসটা কি জানি, দাঁড়াচ্ছে? আমি কেসটির কথা জানি, আমি আপনাকে আমি একটু সাথে অ্যাড করি। কেসটি হচ্ছে কিশোরগঞ্জের, এবং কেসটি হয়েছে হচ্ছে কি দুলাল রবি দাস। হুম হুম। দুলাল রবি দাস ওনার নাম। এবং উনি কিন্তু আপনার এই জুলাই আন্দোলনের আগে মারা গেছেন, এবং উনি কিন্তু মারা গেছে হার্ট অ্যাটাকে মারা গেছে বা স্ট্রোকে মারা গেছে। স্ট্রোকে মারা গেছে, এবং রক্তক্ষরণে। জি স্ট্রোকে মারা গেছে, রাইট। হ্যাঁ, তো এবং যখন কিনা আমাদের সাংবাদিক ভাইরা যখন কিনা ওইটার জন্য কিনা একটু দেখতে গেছে যে কি হয়েছে বা রিপোর্ট গুলো দেখতে গেছে, হাসপাতালের সাথে যোগাযোগ করেছে, ওনারা কিন্তু তখন আর ডেথ সার্টিফিকেটে দেখেছে যে স্ট্রোকে মারা গেছে, জুলাই আন্দোলনের আগে মারা গেছে। এবং শুধু তাই না, এই যে এই ভিকটিমে যাকে ভিকটিম বলা হচ্ছে, ওনার পরিবার কিন্তু বলেছে যে উনি জুলাইয়ের এই সময়টা মারাই যায়নি, বা উনি আন্দোলনের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই। এবং ওনার পরিবার কিন্তু বারবারই বলেছে যে আমাদের নাম ব্যবহার করে একটি মহল মামলা করছে এবং তুলছে। তাই 768-এর বিরুদ্ধে মামলা হয়ে গেল। জি, তাহলে প্রতিকার কিভাবে হবে এটির? এই একটি ভয়ানক বিষয় না যে জি। 780 জনের বিরুদ্ধে মামলা হয়ে গেল। এবং শুধু তাই না, আরো ভয়ানক বিষয় কি জানেন, মামলা দেওয়ার আগে এক চক্র কাজ করছে। এখন এটা অনেকটা সিন্ডিকেটের মতন। চক্র কি করছে, তারা একটা লিস্ট করছে যে আমরা মামলা দিব। মামলা দেওয়ার আগে তাদেরকে ফোন করছে, জি ফোন করে তাদেরকে বলা হচ্ছে যে আপনার নামে মামলা যাবে, আপনার নামে আমরা মামলা দিব, জি, আপনি এত ধন্যবাদ। টাকা দিবেন, নতুন আপনার নাম যাবে। ফারাখান, So আবারও এইভাবে আসবো করে আপনার কাছে, আমি আবারও আসবো। আলী নাসের খান, আপনি বলুন যে যেটি ফারাখান ইঙ্গিত দিলেন যে যে মামলাগুলো হচ্ছে অধিকাংশ একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে, উদ্দেশ্য প্রণোদিত একটি রাজনৈতিক কর্মী তারা, তাহলে এই রাজনৈতিক দলটি কারা বা কারা সে রাজনৈতিক এবং এটা বিষয়ের সঙ্গে জড়িত? খুব সরাসরি বোঝা যাবে যে থানাগুলো আসলে কাদের দখলে, থানাগুলোতে কারা যায়, কারা আসামি ছাড়াতে যায়, এসপিদের বা থানার ওসিদের বা এসআইদের কারা ফোন করে। তো সেই ক্ষেত্রে আমি কোনো আপনাদের তো একজন নেতা গিয়েছে আসামি ছাড়াতে। অনেক ক্ষেত্রে অভিযোগ আসছে, আমি শৃঙ্খলা কমিটির সদস্য, আমরা কিন্তু কারণ দর্শানোর নোটিশ সহ ব্যবস্থাও নিচ্ছি। পাশাপাশি বিএনপি একটি বিরাট রাজনৈতিক দল, প্রতিনিয়তই সেখানে নানান ধরনের নর্মসের ভায়োলেশন হচ্ছে, শৃঙ্খলা বিরোধী বিএনপি কিন্তু ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে জামাত সহ অন্যান্য সক্রিয় যে রাজনৈতিক দলগুলো, কিন্তু দায়টা যারা বড় রাজনৈতিক সংগঠন তাদের। এক্ষেত্রে যে আলাপ আলোচনা এসছে যে কিছু জেনুইন মামলা রয়েছে জুলাই আগস্টে, যেগুলো যে শুরুতে আসামি করা হয়েছে প্রপারলি, কিন্তু পেছনে অনেক অসংখ্য মানুষ। তারপরেও বিভিন্ন মামলা দেখা গিয়েছে যে পুলিশ গ্রেফতার করছে, বিশেষ করে গোয়েন্দা ডিটেকটিভ ব্রাঞ্চ বা অন্যান্য যারা বিভিন্ন মামলায় কিন্তু তারা গ্রেফতার দেখাচ্ছে। শোন অ্যারেস্টের মতো একটা কারবার রয়েছে। ধরেন এক মামলায় একজন জামিন পেল, আপনি তাকে আবার গ্রেফতার করে মানে অন্য মামলায় আপনি দেখিয়ে দিলেন। আর পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, এমনকি নিজের দলের, এটা আমরা যেমন বিএনপি দেখতে পেয়েছি, বিএনপির মধ্যে অন্যান্য দলও পত্রপত্রিকার রিপোর্টে এসছে। তো এই ব্যবস্থা থেকে নিরসনের জন্য আমাদের পুলিশিং এর মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনা দরকার। আমি একটু অ্যাড করছি এই ক্ষেত্রে, জুলাই আগস্টে সবচেয়ে বড় কিলিং মিশনে যারা অংশ নিয়েছেন এটা খুব সুস্পষ্টভাবে পুলিশ। পরে আমরা ইউনিফর্ম পরিবর্তনে একটা উদ্যোগ দেখতে পেলাম, কিন্তু পুলিশের যে বেসিক রিফর্ম কিছুই হয় নাই। ধরেন আপনার পুলিশ কাদেরকে গ্রেফতার করবে, প্রাইম অফিসে চেক করা, তারপরে তদন্তের সময় প্রপারলি এগুলো ইনভেস্টিগেট করে চার্জশিটে কাদেরকে রাখবেন, কিছু ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দিবেন,
এই যে প্রক্রিয়াগুলো, এগুলো তো আমরা সবাই জানি। এক্ষেত্রে পুলিশ অফিসারদের দায়িত্বশীলতার ব্যাপার রয়েছে, পাশাপাশি আদালতকে কিন্তু এক্ষেত্রে সতর্কতা। না জনাব আলী নাসের খান, এমনও দেখা গেছে, আমরা গণমাধ্যমে দেখেছি যে ওসির চেয়ারে বসে মামলা হচ্ছে, তারা মামলা ডিক্টে শুনতেছে, সেক্ষেত্রে ওসি অসহায় অবস্থায় আছেন, পুলিশ কিছু করতে পারছে না, সেক্ষেত্রে কি হবে? আপনি যেটা বললেন সেটা কি সম্ভব? দেখুন, আমি আপনার সাথে যুক্ত করে বলছি, আপনি এখন দেখবেন যে রাজনৈতিক কারণে বা অন্যান্য কারণে যে মামলাগুলো হচ্ছে, বড় রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে কিনা। আমি গাজীপুরে একটা ঘটনা বলতে পারবো। আমরা বিশেষ একটা রাজনৈতিক দলের কর্মীর নাম বলার পরে পুলিশ মামলা নিতে চায় না। সরাসরি রাজনৈতিক নেতা এবং কর্মীদের সঙ্গে প্রভাব রয়েছে, পুলিশকে আমরা দোষারোপ করছি, পাশাপাশি রাজনৈতিক দল এবং তার নেতাকর্মীদের কিন্তু বড় ধরনের একটা দায় রয়েছে। তো এই দিক থেকে কিভাবে নিরসন করা যায়, মুক্তি পাওয়া যায়, এই দিকটা আলোচনা করা জরুরি। দেখুন, জুলাই আগস্টে একটা বড় মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেখানে হাজারো ভাই বোনেরা আমাদের শাহাদাত বরণ করেছেন। এই যে হত্যা মামলাগুলো, আমরা যেটা বাংলায় তর্জমা করে বলছি গণহত্যা, ইংরেজিতে জেনোসাইড না হলে একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। তো এই মামলাগুলো তো প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে বিচার, শেখ হাসিনা সহ যারা নির্দেশ প্রদান করেছেন, স্টেট অ্যাপারেটাসের এবং এজেন্সিসের যারা এই সদস্যরা এখানে যুক্ত রয়েছেন, এমনকি আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনে যারা যুক্ত রয়েছেন, তাদেরকে তো আমরা এই বিচারে আনতে পারছি না। দেখুন, সারা দেশ জুড়ে যখন এই গ্রেফতার চলছে, কিছু জায়গায় গণগ্রেফতারও চলছে, তো পারসেপশনটা এমন দাঁড়াচ্ছে পুলিশ নিপীড়কের ভূমিকা যাচ্ছে। জুলাই আগস্টে যে মামলাগুলো হয়েছে সেখানেও ভুলভালভাবে আসামি করা হয়েছে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এবার মোশাররফ হোসেন, আপনার কাছে আসছি। যে প্রশ্নটি করেছিলাম, অন্য একটি দিক হচ্ছে যে সকলেই বলছেন যে একটি চক্র এই মামলাটি করছে, বিভিন্ন জায়গায় অনেকে নাম দিচ্ছে, যার ফলে প্রকৃত আসে মামলাগুলো হচ্ছে সঠিক, অর্থাৎ ঘটনাগুলো ঘটেছে, কিন্তু যাদের নাম ঢোকানো হচ্ছে, যে এই যে যারা ওনারা বলবার চেষ্টা করছেন যেটি চক্র আছে, কারা? আপনি কি মনে করেন? যে না, এটা ধন্যবাদ আপনাকে। আসলে যে আলোচনাটা আমি শুনছিলাম সকল আলোচকদের, এই আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থার শিকার কিন্তু আমরাও ছিলাম। দীর্ঘ 15 বছর আমাদের নামে গায়েবী, মিথ্যা, বানোয়াট মামলা কিন্তু হয়েছে। সেই মামলা আমরা বহু জেল কেটেছি। তো এই সংস্কৃতি আপনার একদিনের পরিবর্তন হবে না, বরং এখন আর এই সংকটটা আরও বেশি তৈরি হয়েছে, কারণ যে পুলিশের মনোবলটা ভেঙে গেছে। পুলিশের কাছে যে গিয়ে যা দেয় সেটাই তারা এখন নিচ্ছে। কিন্তু আমি যতটুকু আইন জানি, এখানে অ্যাডভোকেট আছে বা লিটন ভাই জানে, যে আপনার যে কোনো মামলা হলে যদি পুলিশ মনে করে যে এই মামলায় নিরাপরাধী লোককে আসামি করা হয়েছে, পুলিশ কিন্তু তাৎক্ষণিক তদন্ত করে তাদেরকে বাদ দিতে পারে। তো সেইটা কেন করছে না? আজকে যে নিরীহ একটা জুলাই বিপ্লবের, আমি মনে করি এই হত্যাকাণ্ডকে আজকে বিতর্কিত করার জন্য খুব পরিকল্পিতভাবে এই মামলাগুলি করা হচ্ছে। আপনি যে যারা আসামি দীর্ঘ এই কারা করছে, আপনি কি মনে করেন? এই যে একটা যে এই চক্র, বা অনেকে বলা হচ্ছে যে বাদী জানে না, নাম সিগনেচার নিচ্ছে, নিশ্চয়ই এই চক্রগুলি আছে। তো যদি এই সরকার আন্তরিক হয় তাহলে এগুলি বের করা খুব একটা কঠিন কাজ না, খুব একটা। এই যে বলা হচ্ছে আপনার কিশোরগঞ্জের একটি ঘটনা, তো বাদীর বিরুদ্ধে কি ব্যবস্থা না হচ্ছে? সরকার তো দু একটা এক্সাম্পল তৈরি করতে পারে, যারা একদম মিথ্যা বানোয়াট মামলা দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সরকারও তো এক্সাম্পল যদি তৈরি করে, তাহলে আমার মনে অনেকে এই সাহসটি পাবে না। আর আরেকটি কথা, আমি এখানে তুষার ভাই আছেন, ডক্টর আব্দুল তুষার, যে আজকে এই যে সাংস্কৃতিক কর্মীরা যারা আমাদের দেশের কিন্তু অ্যাসেট, তারা যে আজকে যে পরিণতিটা ভোগ করছে, এটা তাদেরকেও কিন্তু মূল্যায়ন করা উচিত। আমরা দেখেছি যে তারা জাতিকে সার্ভিস দেবে, জাতির সংস্কৃতি থেকে শুরু করে আমাদের সব কিছুর ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেখানে তারাও কিন্তু তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যকে বিসর্জন দিয়ে একটা দলের পক্ষে নগ্ন চামচামি করেছে। কিন্তু আপনার মনে আছে, এখনও কিন্তু আপনি দেখেন, যদি সোশ্যাল মিডিয়া যান অথবা ইউটিউবে যান, নায়ক ফেরদৌস বলছে চিটাগাংয়ে আসছি, আমি যেন নিউ ইয়র্কে চলে আসছি। কয়দিন পর দেখা গেছে সেখানে পানিতে ভেসে সব দলের সাথে সম্পৃক্ত। আমার কথা হলো এই, কিন্তু ফেরদৌস তো আলাদা একটা পরিচয় আছে, সে বাংলাদেশের সাংস্কৃতিক অন্ডকে রিপ্রেজেন্ট করে, সে বাংলাদেশের অনেকের কাছে হিরো না। সে তো রাজনীতি করতেই পারে এবং রাজনীতি হতে পারে, কিন্তু আপনি সেই কথার বাস্তবতা কতটুকু, মানুষের মধ্যে তো এই একটা রিয়াক্ট আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আর এই যে বাংলাদেশের আমলে আপনি দেখেন, আমরা বারবার বলেছি, আপনি দেখেন, আপনার সাথে মানে টকশোতে করেছিলাম, যে সাকিব আল হাসান বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন, তাকে ওই সময় সরকারি দলে একটা জাতীয় ক্যাপ্টেন যেটা দেশকে প্রতিনিধিত্ব করছে, সে একটা দলে কেন যাবে?
এবং গিয়ে একটা দলের যে নগ্ন দলীয়করণ করেছে, এখন দেখেন শেয়ার মার্কেটে, ওই দিনও দেখলাম এই সরকারের আমলে তাকে 50 কোটি টাকা জরিমানা করা হয়েছে অবৈধ লেনদেনের কারণে। তো এইগুলি তো সাধারণ মানুষের মনে একটা ইম্প্যাক্ট পড়ে, এটাকে আপনি তো অস্বীকার করতে পারবেন না। এবং যারা সাফারার ছিল এই 15 বছরে, তারা অনেকে মনে করছে যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এই চরিত্রগুলি বিরাট ইতিবাচক ভূমিকা পালন করেছে। তো তাদের মধ্যে তো একটা ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে এই স্বাভাবিক অবস্থা থেকে আমাদের রাষ্ট্র হিসাবে তো আমাদের এটা উত্তরণে যেতে হবে। যার কারণে কিন্তু এই প্রকিউশন যারা আছে তারা কিন্তু তদন্ত করে যারা ফলস আসামি তাদেরকে বাদ দিতে পারে, এক। আর অন্যদিকে আপনি একটু দেখবেন, এই যে যাদেরকে গুরুত্বপূর্ণ আসামি বা যাদেরকে আমরা মনে করি এই দুঃশাসনের জন্য তারা দায়ী, তারা কি খুব অ্যারেস্ট হয়েছে? হয় নাই তো, বরং সাধারণ মানুষ কিন্তু হয়রানি হচ্ছে। এই ব্যাপারে কিন্তু সরকার আমার মনে হয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এখানে নূর ভাইরাও আছে, আমি মনে করি আপনাদেরও সোচ্চার হওয়া উচিত, যারা মানবাধিকার কর্মীরা আছে আপনাদেরও সোচ্চার হওয়া উচিত। এবং গভর্নমেন্ট যদি দু একটা এক্সাম্পল তৈরি করতে পারে, তাইলে আপনার দেখবেন এই ধরনের ভুয়া বানোয়াট অথবা অতিরিক্ত আসামি দেওয়ার থেকে আমরা কিন্তু অনেকটা রক্ষা পেতে পারি। তবে একটা কথা আছে, এই আজকে যে আলোচনাটা আমরা করছি, এই আলোচনা করে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আমরা বাঁচিয়ে দিচ্ছি। মুশাররফ, আপনি বলেন যে আপনি কি মনে করেন যে যারা মামলা করছে এরা একটা শুধুই মাত্র একটি চক্র, না কোনো রাজনৈতিক দলের সদস্য? তারা হতে পারে। আপনি একটা লোক দীর্ঘ 15 বছর সাফারার ছিল, তার মনের মধ্যে একটা ক্ষোভ আছে, তার মনের মধ্যে কষ্ট আছে, সে কষ্ট থেকে হতে পারে। কিন্তু এর সাথে হয়তো বাণিজ্য জড়িয়ে গেছে, এর মধ্যে প্রতিহিংসা জড়িয়ে গেছে, এর মধ্যে কাউকে দ্বারা কেউ প্রভাবিত হচ্ছে, এগুলি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং আপনি দেখবেন, আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে, আপনার এখানে বসে বলেছিলাম যে উত্তরে বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, আসামি করা হয়েছে 2018 সালে বিএনপির সকল নেতাকে। বাদী নিজে এসে বলেছে আমি কিচ্ছু জানি না, আমার কাছে এসে শুধু সিগনেচার নিয়েছে। এই ঘটনাগুলো তো বাংলাদেশে আগে থেকে হয়ে আসছে। তো সুতরাং আমরা তো বাঙালি, কিন্তু পরিবর্তন কালচার হবে না, তাহলে এত বড় একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের কোনো পরিবর্তন হবে না? গণ অভ্যুত্থানের যারা সেই সময় তো আপনারা সমালোচনা করেছিলেন যে এটি হতে পারে না, আমরা তো এখনো করি। এখন আপনি এখানে যে বক্তব্য আছে সবাই করছেন, আপনারা কি সবাই শেষ সমালোচনা করেছেন, কোনো বিবৃতি দিয়েছেন আপনারা এই ব্যাপারে? কারা? আমরা তো বারবার বলছি যারা প্রকৃত আসামি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক। কিন্তু এই যে প্রশাসন কি করছে, আপনি এখন যদি বলেন এই যে মামলাগুলি হয়েছে বাংলাদেশে 9 মাসে কি একটা মামলার চূড়ান্ত মুশাররফ, আমরা যে সময় ভুয়া মামলাগুলো হয়েছে সেই সময় গণমাধ্যম কিন্তু তীব্রভাবে সমালোচনা করেছে, কিন্তু আমরা গণমাধ্যম সমালোচনা করেছে, এখান থেকেই হয়েছে না? সেটা তো ঠিক আছে, যার জন্য আজকেও তো আপনি সেই কাজটা করছেন। আমরা তো এই যে ভুয়া মামলাকে আমরা তো কেউ সাপোর্ট করছি না, কিন্তু আমার বক্তব্য হলো যে প্রশাসনের বেরোনোর পরটা কি, অর্থাৎ সেই সময় আমরা সমালোচনা করেছি। আমি যতটুকু আইন বুঝি, এই প্রত্যেকটি মামলা পুলিশ একটা প্রতিবেদন দিতে পারে, দিয়ে ভুয়া আসামিদেরকে বাদ দিয়ে দিতে পারে, এক। অথবা খুব দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে প্রকৃত আসামি যারা। জনাব মুশাররফ, আপনি কি মনে করেন যে পুলিশের রিপোর্ট দিলে সে বাদ দেওয়া যায়, কিন্তু পুলিশের উপরে কি ততটা বিশ্বাস রাখা যায় যে চলছে? আমরা পুলিশের অবস্থা তো আমরা জানি না, কিছু তাদের চরিত্র, তাদের এখন একটা আপনি কিশোরগঞ্জের একটা মামলা হলেন যে 600-700 আসামি। একটা ঘটনা সুসংগঠিত করার জন্য তো 600-700 লোক দরকার নাই, এটা নর্মাল বোঝা যায় আইনের। আপনার একটা লোককে হত্যা করতে কয়জন লাগে? আপনি হয়তো একটা মব হয়েছিল ওখানে বলে আপনি অসংখ্য আসামি করছেন, কিন্তু আপনি দেখেন মামলার মধ্যে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে ওমোকে এই গুলি করেছে বা ওমোকে তাকে আঘাত করেছে, সুনির্দিষ্ট। কিন্তু যদি অপরাধের কথা উল্লেখ না করলে কিন্তু তার বিরুদ্ধে শাস্তি হয় না, এজাহারে ওইটা থাকে। সুতরাং পুলিশ এটা সহজেই একটা সিদ্ধান্ত নিতে পারে, সহজেই নিতে পারে। কিন্তু আর তাছাড়া যদি প্রাথমিক পর্যায়েও যদি এমনি কোনো আসামিকে তারা বাদ দেয়, চূড়ান্ত তদন্তে যদি তার নাম আসে, আপনি বলতে চাইছেন অর্থাৎ গুণগত কোনো পরিবর্তন এখন আমরা লক্ষ্য করি না, বরং পুলিশের যে মনোবল ভেঙে গেছে তারই একটি কুফল হলো এই যে মামলা। আব্দুল লতিফ সাহেব, আপনি বলেন যে তাহলে এই সংস্কৃতি থেকে বেরোনোর পথটা কি? এত বড় একটি গণ অভ্যুত্থান হলো, গণ আন্দোলন হলো, তাহলে পথটা কি? যে কোনো অপসংস্কৃতি বা অপকর্ম থেকে বের হওয়ার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অনুশোচনা এবং এক ধরনের, আমি বলবো যে এক ধরনের সৎ কর্ম করা, সদিচ্ছা। তো এই দুইটার অভাব থাকলে আসলে কখনোই কোনো কিছুর মধ্যে পরিবর্তন আনা সম্ভব না। একটি কথা বলেছেন মোশাররফ ভাই একটু আগে, যে শিল্পীরা কেন এরকম করবেন। এখন সকল শিল্পী তো আর্থিকভাবে সচ্ছল না, সকল শিল্পীর পক্ষে তো একটা সরকার, যে সরকার প্রবল প্রতাপের সঙ্গে শাসন করছে এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, সকল শিল্প মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, এফডিসি, টেলিভিশন, রেডিও, পত্র পত্রিকা, সব জায়গাতে তারা মানুষজনকে কালো তালিকা, সাদা তালিকা করছে। সেই জায়গাতে একজন শিল্পীর পক্ষে কি সম্ভব 16 বছর ধরে না খেয়ে থাকা? ফলে বহু শিল্পী
আদেশ নির্দেশ অনুরোধ উপরোধে বাধ্য হয়েছেন বহু কাজ করতে। এখানে যারা আছেন কারো পক্ষে কি সম্ভব ছিল এই সিনেমাটাতে যদি অভিনয়ের রিকোয়েস্ট আসতো না করার পরে বাংলাদেশে থাকা কিংবা বাংলাদেশে নিরাপদে থাকা? তখনও কি তাদের নামে এরকম নানা রকম মামলা হামলা হতো না? হতো কিন্তু। ফলে শিল্পীদেরকে দেবতা ভাবার তো কোনো কারণ নাই। শিল্পীরা ভাত খায়, বাথরুমে যায়, তাদের ছেলে মেয়ে আছে, তাদের অসুস্থ বাবা মা আছে এবং তারা পরিশ্রম করে। শিল্পীদের আরেকটা সমস্যা হচ্ছে শিল্পীদের শেলফ লাইফ আছে। একজন নারী শিল্পী তিনি কিন্তু 30 বছর অতিক্রম হওয়ার পর থেকেই তার যে গ্ল্যামার ওয়ার্ল্ডে তার যে ডিমান্ড সেটা কমে যেতে শুরু করে। ফলে আপনি দেখবেন ভারতের মতো দেশে, পাকিস্তানের মতো দেশেও কিন্তু 16, 17, 18 থেকে 30-এর মধ্যে অভিনেত্রীরা মূলত তার ক্যারিয়ারের পিকে থাকেন। তারপরে ধীরে ধীরে তাদেরকে নানান ধরনের রোলে অভিনেত্রী হিসেবে বিভিন্ন সিনেমাতে ডিফারেন্ট ক্যারেক্টার করে তাকে টিকে থাকতে হয়। আজকের দীপিকা আর 10 বছর আগের দীপিকা কি এক? আজকের প্রিয়াঙ্কা চোপড়া 10 বছর আগের প্রিয়াঙ্কা কি এক? আমাদের চিকিৎসার্থে বিদেশ যাওয়া আব্দুল হামিদ সাহেব, আমাদের রাষ্ট্রপতি, তিনি কিন্তু একটা কনভোকেশনে গিয়ে প্রিয়াঙ্কা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলেন, লোকজন হেসেছিল। আপনার কি মনে হয় যে ওইরকম একটি অবস্থা যখন বিরাজ করছে তখন নুসরাত ফারিয়া কিংবা অপু বিশ্বাস কিংবা অন্য কারোকে যদি কাউকে ডেকে আনা হয় যে তুমি আমাদের হয়ে কথা বলো, কিংবা তাদের পক্ষে অস্বীকার করা খুব সহজ ছিল? এই যে আজকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যেরকম, সেরকম তখন কি ধরে নিয়ে যেত না? নিয়ে গেলে 16 বছর থাকতে হতো। আজকে তো 2 দিন পরে ছাড়া পেয়েছে। তো তার মধ্যে ছিল আয়নাঘর। ফলে আমি বলবো শিল্পীদেরকে ঢালাওভাবে এটা বলা ঠিক না। তবে আপনি যদি ফেরদৌসের কথা বলেন কিংবা আরও কয়েকজনের কথা বলেন, রিয়াজের কথা বলেন, তারা সরাসরি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, তারা রাজনৈতিক দলের পক্ষে সরাসরি তাদের সমর্থন দিয়েছেন, এমপি হয়েছেন ফেরদৌস এবং ভোট ছাড়াই এমপি হয়েছেন। তো এইসব কারণে তাদেরকে সমালোচনা করা যেতে পারে, তাদের প্রতি পলিটিক্যাল গ্রাজ থাকতে পারে। কিন্তু ধরেন নুসরাত ফারিয়ার সঙ্গে যে আচরণটা করা হয়েছে, এইখানে তার বিরুদ্ধে যে অভিযোগ, হত্যার অভিযোগ না, কিন্তু আওয়ামী লীগকে অর্থ সরবরাহের অভিযোগ। এখন যখন বলা হয়েছে যে এই অপরাধ কি সে করেছে, তখন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন অপরাধ না করে থাকলে প্রমাণ হবে, তারপরে ছেড়ে দিব। অর্থ প্রদান যদি করে থাকেন এইটার তো কোনো প্রমাণ অবশ্যই থাকতে হবে। হয় তিনি নগদ দিয়েছেন, কোনো সাক্ষী আছে, অথবা রসিদ আছে, অথবা চেক বইতে চেক লিখেছেন, সেই টাকা কেউ রিসিভ করেছে। অর্থ লেনদেনের প্রমাণ ছাড়া একজন লোকের অভিযোগের ভিত্তিতে উনি টাকা দিয়েছেন, এই অভিযোগের ভিত্তিতে তাকে ধরে নিয়ে যাবে, তাও এয়ারপোর্ট থেকে। সে বাংলাদেশে ছিল না, এর আগেও কিন্তু সে বিদেশে গিয়েছে, শো করেছে, কাজ করেছে এবং ফিরে এসেছে। যে কিনা গত কয়েক মাসে বিদেশে গিয়ে ফেরত এসেছে, সে পালিয়ে যাচ্ছে, এইটা বলারও তো কোনো যুক্তি নাই, কারণ সে তো এরই মধ্যে বিদেশে গিয়েছে এবং ফেরত এসেছে। এরা কাজ করার জন্য বিদেশে যায়। আমাদের রেমিটেন্স যারা দেন, মূলত আমাদের শিল্পীরা, টেলিভিশন কয় টাকা দেয়, ফিল্ম তাদেরকে কয় টাকা দেয়? মূলত আমাদের শিল্পীরা বিদেশে যারা আমাদের রেমিটেন্স আর্নার আছেন তাদের জন্য শো করেন, প্রায় দিনমজুরের মতো তারা পরিশ্রম করেন এবং সেই পরিশ্রম করে তারা টাকা পয়সা আয় করেন। শিল্পীদের চকচকে চেহারাটা দেখলে কিন্তু এটা ভাবার কোনো কারণ নাই যে শিল্পীদের জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। এরা অনেকেই এই আয়টা করে এসে বাচ্চাকে স্কুলে পাঠান, অসুস্থ মায়ের চিকিৎসা করান, নিজের চিকিৎসা করান। আমি আপনাকে একটা বলি, এই কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, সাবিনা ইয়াসমিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখনও তিনি শো করছেন। সাবিনা ইয়াসমিনের মতো শিল্পীকে কেন এখনও শো করে টাকা আয় করতে হবে? রাষ্ট্র কেন এই শিল্পীদের জন্য একটা ফাউন্ডেশন করে না? রাষ্ট্র কেন এই ধরনের শিল্পীদের দায়িত্ব নিয়ে নেয় না? এখনও তাকে পরিশ্রম করে আয় করতে হচ্ছে। সাবিনা ইয়াসমিনের মতো শিল্পীকে, ভাগ্য ভালো যে ওনার নামে মামলা নাই, নাহলে ওনাকে এরকম ধরে নিয়ে গিয়ে 2 দিনের জন্য রেখে দিত। এখন উনি অনেকগুলি দেশাত্মবোধক গান গেয়েছেন, কোনটা আওয়ামী লীগের মিটিংয়ে বেজেছে, সেজন্য সাবিনা ইয়াসমিনের নামে একটা মামলা করে দেওয়া যাবে? কোন মামলার মেরিট আছে আর মেরিট নাই, এটা বোঝার শক্তি যদি কোনো পুলিশ অফিসারের না থাকে, তাহলে তো আমি মনে করি যে সেই পুলিশ অফিসারকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত। ওনাদের তো বোঝা উচিত যে কোন অভিযোগটা আসলেই অভিযোগ আর কোন অভিযোগটা আসলে দিয়েছে সেই অভিযোগ। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই কয়েকদিন আগে আব্দুল তুষার, আপনি পুলিশের কথা বলছেন, পুলিশে তো মবের ভয় পাচ্ছে, এরকম ঘটনা ঘটেছে। যে পুলিশ মবকে ভয় পায়, সে পুলিশ আইন শৃঙ্খলা কি করে রক্ষা করবে? পুলিশের কাজই তো মব নিয়ন্ত্রণ করা, পুলিশের ট্রেনিংয়ে তো মব নিয়ন্ত্রণ করা। পুলিশের ট্রেনিং হচ্ছে কি করে মব নিয়ন্ত্রণ করবে, কি করে ভায়োলেন্সকে কন্ট্রোল করবে। পুলিশের ট্রেনিং হচ্ছে কি করে সে জানমালের নিরাপত্তা। মনে করেন যে পুলিশ স্বাভাবিক অবস্থা কি আছে, তার প্রাতিষ্ঠানিকভাবে সেই অবস্থা আছে কিনা? যে পুলিশরা অন্যায় করেছেন বলা হচ্ছে সেই পুলিশরা পালিয়ে গেছেন। কতজন পুলিশ গ্রেপ্তার হয়েছেন? বলা হচ্ছে যে বড় বড় যারা পুলিশ যারা অন্যায় করেছেন তারা পালিয়ে গেছেন, আর বাকি যারা এখন আছেন তাদেরকে তো এই সরকার নিয়োগ দিয়েছেন, তাদেরকে চেক করে নিয়োগ দেন নাই? তারা যদি এই যোগ্যতা না রাখেন তাহলে কেন নিয়োগ দিয়েছেন? পুলিশের উপরে চাপ আছে, এটা আমরা জানি। পুলিশের উপর কোন চাপটা আছে? পুলিশের উপর চাপ আছে
তারা ভয় পাচ্ছেন যে এই কিছু লোকের কথা না শুনলে কালকে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে, পরশুদিন তাকে একটা শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে। এই নিরাপত্তা বোধটি দেওয়ার দায়িত্ব কার? এটা কি জনগণ দিতে পারে? এটা দেবে তাকে, পুলিশকে যে চালায় সে, তার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে। এটা দিবে হচ্ছে সরকার। পুলিশকে এই যে সাহস দেওয়া এবং পুলিশকে তার কাজটি, দায়িত্বকে সঠিকভাবে পালন করার যে উৎসাহ, সেটা কে দিবে? সেটা দিবে সরকার। তো সেই জায়গাটিতে তো আমরা দেখতে পাচ্ছি না। আমি আপনাকে একটা জিনিস বলি, পুলিশ সপ্তাহ হয়েছে, সেখানে শিল্পীরা দাওয়াত পেয়েছেন কেউ, এবং পুলিশ সপ্তাহে নাট্য নির্মাতা দাওয়াত পেয়েছেন। তো নাট্য নির্মাতা দাওয়াত পেয়েছেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি বিবেচনায় নেন, কোন বিবেচনাতে একজন নাট্য নির্মাতা দাওয়াত পাচ্ছেন, আরেকজন নাট্য নির্মাতার নামে মামলা হচ্ছে, মামুনুর রশিদের নামে মামলা হচ্ছে, আর আরেকজন নাট্য নির্মাতা পুলিশ সপ্তাহে দাওয়াত পাচ্ছেন, নিশ্চয়ই সেখানে কোনো রাজনৈতিক বিবেচনা আছে। পুলিশ কেন রাজনৈতিক বিবেচনা মাথায় নেবে? পুলিশ কেন রাজনৈতিক বিবেচনা দিয়ে কাজ করবে? পুলিশের কাজ তো নিরপেক্ষ হওয়ার কথা। পুলিশের তো কোনো রাজনীতি থাকার কথা না, বাহিনীর তো কোনো রাজনীতি থাকার কথা না। এই যে রাজনীতি করবেন রাজনীতিবিদরা, রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন তারা যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেমন মোশাররফ ভাই যেটা বলেছেন যে কারো গ্রিভেন্স আছে, যে সে 16 বছর নির্যাতিত হয়েছে, সে গ্রিভেন্স থেকে একটা মামলা করেছে। কিন্তু গ্রিভেন্স থেকে মামলা করলে কি সেই মামলা মেরিট থাকে? যাকে গ্রেপ্তার করা হবে পুলিশকে তো বিবেচনা করতে হবে যে মামলাটি হয়েছে সেই মামলায় যাকে গ্রেপ্তার করতে বলা হচ্ছে বা গ্রেপ্তারের সম্ভাবনা দেখা দিয়েছে, তাকে গ্রেপ্তার করাটা কি সঠিক কিনা? মামলা হলেই কি সেই মামলা মেরিট থাকে? এখন এই মামলাগুলি শেষ হবে কবে? এই যে মামলাগুলি হয়েছে, হাজার হাজার মামলাগুলি শেষ হবে কবে? এগুলো কোনোদিন শেষ হবে না। এখানে আইনজীবী আছেন, আরও 2 জন আইনজীবী আমাদের অনলাইনে আছেন, এই অনুষ্ঠানের মধ্যে আছেন। তো আমাদের মামলায় জর্জরিত আমাদের আদালতগুলি, এই যে শত শত 800 1000 করে একটা মামলা, 700 800 500 করে আসামি, পুলিশ যদি শুরুতেই এইখান থেকে আসলদেরকে না রেখে নকলদেরকে বাদ না দেয়, তাহলে তো এই তদন্ত জীবনও শেষ হবে না। এই যে বলা হচ্ছে বিচারের পরে নির্বাচন, সর্বশেষ প্রশ্ন হচ্ছে কি যে কবে হবে আর নির্বাচন কবে হবে? আইন উপদেষ্টা অনেকেই বলেছেন, পুলিশের নির্দেশনা দিয়েছিল অনেক আগেই যে সবার বিরুদ্ধে ঢালা মামলা করা যাবে না, তাহলে সেটা কেন বাস্তবায়ন হলো না? আপনি আমাকে একটা জিনিস বলেন, যদি কোনো সরকারের আইন উপদেষ্টার কথা পুলিশ না শোনে, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না শোনে, আইজিপির কথাও যদি না শোনে, তাহলে পুলিশ কার কথা শোনে? মবের কথা শোনে? তাই তো শুনছে। এখন আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, একজন বলছে, পুলিশকে ধমক দিচ্ছে। আমি পুলিশকে অত্যন্ত অভিনন্দন জানাতে চাই যে হাক্কানি পাবলিশার্সের বাড়ির সামনে যিনি পুলিশ অফিসার ছিলেন, তিনি সঠিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, তিনি এই নত হন নাই। এবং আমি মনে করি যে পুলিশের তো এটাই হওয়ার কথা। আমি কি এটা বিবেচনা নেওয়ার কথা? ছাড়া পেয়ে গেছে জিম্মায়। ধন্যবাদ আপনাকে। আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর কাজী জাহেদ ইকবাল। আপনি বলুন যে এই যে একটি ডেইলি স্টার রিপোর্ট বেরিয়েছে আজকে, যে গত 1 মাসে প্রায় 50,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রতিদিন গড়ে 1560 জন করে মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এই যে বিশাল একটা জনসংখ্যাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এ নিয়ে কোর্ট, আইন, আদালতে নানা রকম অনেকে অভিযোগ করেছেন যে বাণিজ্য চলছে, টাকার বিনিময়ে কেউ ছুটে আসছে, কেউ জামিন নিচ্ছে। এই যে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, এ প্রসঙ্গে আপনি কী বলবেন এবং ভবিষ্যতের অভিঘাতটা কী হতে পারে সমাজ এবং রাষ্ট্রের, দেশে? না, এটা তো আমি গত সময় যখন বলছিলাম তখন এই প্রসঙ্গটা তুলেছিলাম যে এটা প্রসিকিউশনকে এখন দেখতে হবে যে মামলাগুলো, যেহেতু পুলিশের এই ব্যাপারটা আমরা আলাপ করলাম, তুষার ভাই ডিটেলসে বললেন, পুলিশ যেহেতু এইভাবে সামলাতে পারছে না বলে মনে হচ্ছে, তাহলে এখন প্রসিকিউশনকে বেছে নিতে হবে যে তারা আসলে কতদূর নিরীহ লোকদেরকে এখন অন্তত জামিনে মুক্ত করে দেওয়া। এবং একই সঙ্গে যদি আমরা এই বিষয়টিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারি এবং আইনগতভাবে যদি এই বিষয়গুলিকে আমরা সমাধান বা সামলাতে না পারি, তাহলে সমাজে একটা অযথাই অস্থিরতা তৈরি হবে। কারণ একটা বিরাট সংখ্যক মানুষ যাদের এই জুলাই আগস্টের এই আদালতে গিয়ে তো আপনি বলছেন, আদালতে গিয়ে তো আমরা দেখছি মব সৃষ্টির মতো একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেখানে যারা যাচ্ছে আসামি নিয়ে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, মব করা হচ্ছে, উকিলরা তাদের উপরে কখনো কখনো কিছু কিছু উকিল তাদের উপরে আক্রমণ করছে, অনেক কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিরাপত্তাটা কোথায় পাবে তারা? আসামি কোথায় নিরাপত্তা পাবে? মানুষ কোথায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ল এনফোর্সিং এজেন্সির, এবং এটা তাদেরকে দিতে হবে। কারণ আমাদের কতগুলো কংক্রিট ডিসিশনের জায়গাটাতে আসতে হবে অবশ্যই। শুধু আলাপ করলে বা আমরা শুধু বললেই হবে না।
কোর্টের মতো জায়গায় যেখানে প্রেমিসিসের ভিতরে একজন আসামি ঝাঁপিয়ে পড়ছে অন ক্যামেরা আমরা দেখছি, সেখানে কি করবে? আসতে হবে এবং যেখানে শৃঙ্খলা রাখার দায়িত্ব যাদের, তাদের শৃঙ্খলা রাখতে হবে। প্রয়োজন হলে বার কাউন্সিলকে এবং ওই সংশ্লিষ্ট বারকে বলতে হবে যে তারা তাদের সদস্য যারা আছেন তাদের শৃঙ্খলা রাখেন। কিন্তু এখানে একটা কথা আমি অবশ্যই যুক্ত করতে চাই, প্রত্যেকটা মামলার ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হবে সেটা হলো যে একটা বিরাট সংখ্যক মানুষ যারা এই মামলাগুলোর সঙ্গে সম্পৃক্ত না প্রকৃতপক্ষে, কিন্তু নাম ঢুকে গিয়েছে। এর ফলে এই মামলাগুলোর ঘটনাগুলো কিন্তু সত্যি, এটা আপনি দেখবেন যে প্রত্যেকটা ঘটনাতেই আপনি লোকালি দেখবেন যে এরকম একজন হয়তো নিহত হয়েছেন, আহত হয়েছেন, ফ্যাক্টটা ঠিক আছে, কিন্তু সেটার সঙ্গে যে অসংখ্য অন্য ধরনের বিষয়গুলো যুক্ত হয়ে যাচ্ছে, এর ফলে এই যে সত্যি ঘটনার উপরে একটা মামলা হয়েছে এই মামলাটিই ক্ষতিগ্রস্ত হবে, শেষ পর্যন্ত এই মামলাটি প্রমাণ করা যাবে এবং না। যাদেরকে সাধারণ জড়িত করা হয়েছে তাদের ঘর বাড়ি বেচে মামলা চালাতে হবে, এমন একটু হতে পারে চালাতে হবে এবং একটা বিরাট বিশৃঙ্খলা হবে এবং এই মাত্রার একটা বিরাট মামলা পুলিশের পক্ষেও রিপোর্ট দিতে সাংঘাতিক রকম সমস্যা তৈরি হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো ভাবেই কিন্তু মামলা কোর্টে প্রমাণ করা যাবে না, মামলা প্রমাণ করতে গেলে কংক্রিট এভিডেন্সের উপর মামলা প্রমাণ করতে হবে। সুতরাং ঘটনাটি সত্যি এবং যে ঘটনার সঙ্গে যারা সত্যি সত্যি জড়িত ছিল শুধু অতটুকের ভেতরে যদি মামলাটিকে রাখা যায় তাহলে এই মামলাটি প্রমাণ করা সহজ হবে, পুলিশের জন্য সহজ হবে। জনাব জাহিদ, আপনি বলুন যে সাধারণ মানুষ যারা মামলার সঙ্গে সম্পৃক্ত হলো তাদের জনদুর্ভোগ এবং ভোগান্তির শ্রহাকে করবে, তারা যে ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে কাজ করতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে, এর জবাব কে দেবে? এইটার দায়িত্ব অবশ্যই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন বা ল এনফোর্সমেন্টের সঙ্গে জড়িত আছেন তাদেরকে, এবং একই সঙ্গে যারা এই মামলাটি ইনিশিয়েট করছেন তাদের নিতে হবে। মনে রাখতে হবে যে মিথ্যা মামলা করার জন্য কিন্তু যথাযথ শাস্তির ব্যবস্থা। আপনি বলতে চাইছেন ল এনফোর্সমেন্ট এজেন্সির দায়িত্ব এই ব্যাপারে, আর কারো দায়িত্ব নাই? পলিসি লেভেলের কারণে অবশ্যই আছে, আপনার প্রসিকিউশনের দায়িত্ব আছে, আপনার গভর্নমেন্টের দায়িত্ব আছে, প্রত্যেকটা স্টেক হোল্ডারেরই দায়িত্ব আছে। জনাব জায়েদ ইকবাল, আর শেষ প্রশ্ন, আপনি বললেন যে প্রসিকিউশনকে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, কিন্তু আরেকটা পরিসংখ্যান দিচ্ছি যেটি ফেব্রুয়ারি মাসে 1 মাসে অর্থাৎ ফেব্রুয়ারির 8 তারিখ থেকে মার্চের 1 তারিখ পর্যন্ত প্রায় 35,000 লোককে একইভাবে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এটি আমি যেটা দিয়েছি সেটা এপ্রিলের, কিন্তু এটি হচ্ছে ফেব্রুয়ারি মাস, ধারা তো একইভাবে প্রবাহমানটা চলছে, তাহলে কি? সেটাই তো বিপত্তির জায়গাটা, এবং এইখান থেকে বেরিয়ে আসতে হবে যাতে যথাযথ ব্যক্তিদেরকেই যেন কেবল গ্রেপ্তার করা হয়। গয়রহ গ্রেপ্তারের অসুবিধাটার জন্য তো আওয়ামী লীগ আমলে মামলা হয়েছে, এটার ব্যাপারে আদালতের নির্দেশনা আছে, আপনি দেখবেন যে 54 ধারার বিষয়ে নির্দেশনা আছে, নানান রকম আইনি ব্যবস্থা আছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো ওইটার যথাযথ পালন হচ্ছে না। আমাদেরকে যেটা এনশিওর করতে হবে সরকারকে এবং সবাইকে, যে এই যে গয়রহ গ্রেপ্তার বা গণগ্রেপ্তার যেটাকে বলি, এটা যেন না ঘটে। যথাযথ ব্যক্তি গ্রেপ্তার হোক, কিন্তু কোনো ধরনের নিরীহ লোক বা যারা এই ঘটনার সঙ্গে আসলেই সম্পৃক্ত না এই ধরনের মানুষ যেন এই প্রক্রিয়াগুলোর মধ্যে ঢুকে না পড়ে। তার ফলে সামাজিক অস্থিরতা হবে, প্রক্রিয়াটা ক্ষতিগ্রস্ত হবে এবং ন্যায় বিচার বিঘ্নিত হবে। কারণ যারা জীবন দিয়ে এই পরিবেশটি তৈরি করেছেন, আজকের মুক্ত পরিবেশটি, সেই লোকগুলোর অধিকার আছে একটা ন্যায় বিচার পাওয়ার। সুতরাং সেই ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হতে পারে এইরকম যে কোনো কর্মকাণ্ড থেকে সকল পক্ষগুলোকে বিরত থাকা উচিত। যারা নূর খান, আপনি বলেন যে গত 15 বছর ধরে ন্যায় বিচার পায়নি এমন অর্থাৎ অভিযোগ আছে, এবং অর্থাৎ সাধারণ মানুষের মামলা হয়েছে, এমনকি যার মারা গেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, দেখা গেছে এই আসামিটা মারা হয়ে গেছে। এ ব্যাপারে মিডিয়া সবসময় আমরা সোচ্চার ছিলাম, কিন্তু সে একই ঘটনাগুলো এখন ঘটছে। তাহলে কি পরিবর্তনটা? এত একটি গণ অভ্যুত্থান হলো, মানুষ আত্মত্যাগ করলো, তাহলে পরিবর্তনটা কোথায় ঘটলো? দুর্ভাগ্যজনক যে 15 বছরের যে কথাগুলো আমরা বলেছি, 15 বছরের যে বিষয়গুলোকে প্রতিবাদ করেছি, যে বিষয় নিয়ে সমালোচনা করেছি, আলোচনা করেছি, এখন কি করবেন? এখন একই অবস্থা আমাদের করতে হচ্ছে, একই সমালোচনা, একই আলোচনা আমাদের করতে হচ্ছে। দেখেন, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, যে এই যে ভুয়া মামলা বা অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, সরকারের তরফ থেকে বলা হয়েছিল মার্চ এপ্রিল মাসে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আসলে কি মিন করে বলা হয়েছে? কোনো কার্যকর ব্যবস্থা এপ্রিলে ঘোষণা দেওয়ার পর আজ পর্যন্ত নিয়েছে কিনা? গতকালকের ঘটনাও যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, সেইটা পরবর্তীতে শুধু মুসলেকের বিনিময়ে সরকারকে এখানে খুব
দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। এবং ওইটা যেভাবে উনি বলতে পারেন যে আমার পোর্ট দিতেই হবে, সেভাবে বলতে হবে যে আমি আইন শৃঙ্খলা রক্ষা করতেই হবে। এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান এমন কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না যে পদক্ষেপের কারণে যারা এই ধরনের ভুয়া মামলা দিচ্ছে, পুলিশ কি করবে ভাই? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো প্রথম হচ্ছে তারা ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, এখন পর্যন্ত পরিস্থিতি মবকে ভয় পাচ্ছে না এমন কোন পেশার মানুষ আছে বলেন? আপনার এখানে এসে যদি চিল্লাচিল্লি শুরু করে 50 জন লোক, আপনি তো কাবু হয়ে যাচ্ছেন। আমরা তো দেখছি কারওয়ান বাজারের তো ঘটনাগুলি জানি, বিভিন্ন মিডিয়া হাউসের কি হচ্ছে, কারে রাখা হবে কারে রাখা হবে না, এগুলিও তো চলছে গত কিছুদিন। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এই সব বিষয় থেকে দৃঢ়তার সাথে যদি মোকাবেলা না করা যায়, এবং সেটার প্রাথমিক এবং চূড়ান্ত দায়িত্বই হচ্ছে সরকারের। নাগরিক হিসাবে আমরা তো সরকারের কাছে আশ্রয় চাইব। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, স্বল্প সময়ের জন্য হলেও তো দায়িত্বটা নিয়েছেন, দায়িত্ব পালন করার চেষ্টা করেন। শুধু এমন কোনো বিষয় করতে যায়েন না এখন যেই বিষয়টা এই স্বল্প সময়ে করা যাবে না। আপনাকে স্বল্প সময়ে যা করার সেটা জননিরাপত্তা। আপনি বলুন যে গত 15 বছরে বিভিন্ন সময় আপনারা সোচ্চার ছিলেন মিথ্যা মামলার বিরুদ্ধে। দুর্ভাগ্যজনক যে তখন বলতে হচ্ছে বিএনপি জামাতের পক্ষে, এখন গত 8 মাসে যে আমাদের কথা বলে ফেলবে যে স্বৈরাচার পক্ষে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে একটা খারাপ প্রবণতা যে কিছু বললেই বলে যে স্বৈরাচারের দোষর। এটা তো আওয়ামী লীগ আমলে বলছে জামাত, আগের মতো আওয়ামী লীগ আমলে বলতে আপনি বিএনপি জামাত রাজাকার, এখন বলে আপনি আওয়ামী লীগের দোষর। এই জায়গা থেকে সরে আসতে হবে, এবং এইটা সরে আসা সম্ভব হবে যদি সরকার কঠোর এবং দৃশ্যমান কিছু পদক্ষেপ গ্রহণ করে। আচ্ছা, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কি এই ব্যাপারে সরকারকে কি বলেছে বা চাপ সৃষ্টি করেছে? দেখেন, এই চাপ সৃষ্টি করার তো একটা ব্যবস্থা আছে। যেমন ধরেন, এই যে মিডিয়াতে এসে আমরা কথাগুলি বলছি, বিভিন্ন সময় আমরা প্রেস রিলিজ দিচ্ছি, কথা বলছি না, এটা তো ঠিক না, বলার চেষ্টা হয়। কিন্তু মনে রেখেন যে পলিটিক্যাল পার্টি যেভাবে বলতে পারে, কারণ দিন শেষে তো আমরা পলিটিক্যাল পার্টি তো আমাদেরকে গাইড করবে, মানবাধিকার সংগঠন তো গাইড করবে না। তারা ভুল ত্রুটি দেখিয়ে দিতে পারে, তারা কথা বলতে পারে, কিন্তু মূল কাজটা তো পলিটিক্যাল পার্টির। আপনি দেখেন, আজকে বড় বড় রাজনৈতিক দলগুলি যদি বড় বড় দায়িত্ব নিতেন আমাদের রক্ষা করার জন্য, তাহলে কোনো ঘটনাই কিন্তু এই পর্যায় পর্যন্ত আসতো না। তারা নিজেরাই বুঝতেছেন না। আপনি কি বোঝাতে চেয়েছেন? কোন দল? যে সমস্ত দলগুলো এখন পর্যন্ত সমাজে এক্সিস্ট করছে, বড় বড় দল, নতুন দল হোক আর পুরান দল হোক, যুবকরা যে দল করেছে তাদেরও দায়িত্ব আছে, বিএনপির দায়িত্ব আছে, জামাতের দায়িত্ব আছে। আপনি খেয়াল করে দেখেন, শুধু বিভক্তির চেষ্টা আমরা সবাই করছি। কে কারে পারি দোষ দিতে? আমরা এই দোষারোপের অবস্থায় কি সারা জীবন আমাদের কেটে যাবে? আমরা কি একটা জায়গা তৈরি করতে পারবো না যেখানে ভাই আসেন না অপরাধের বিচারগুলি করি সবাই মিলে, যে হ্যাঁ তারপর থুক্কু আর অপরাধ করব না, ভালো হয়ে যাই আমরা সবাই? এইভাবে চলে নাকি? কোনো গ্যারান্টি দিতে পারেন যে এইখান থেকে এই কথা বলে যাওয়ার পরে রাস্তায় মব তৈরি হবে না? আপনিও শঙ্কিত? আপনি খেয়াল করেন, যাদের উপরে ঘটনাগুলি ঘটছে তারা কি আমাদের মতো, মানে আমাদের চেয়ে বিচ্ছিন্ন কেউ? মামুনুর রশিদের কথাই যদি বলেন, আমরা কিন্তু অনেক কিছু দেখছি, আওয়ামী লীগ আমলে অনেক কিছু দেখেছি, প্রতিবাদ করেছি, শোনে নাই, ভাগ্যটা দেখা গেছে, চূড়ান্ত পরিণতিটা কি হয়। এখনো এই জায়গাটা সবাই হুঁশিয়ার হওয়া উচিত, ক্ষমতা এনজয় করার জন্য না। ধন্যবাদ। ব্যারিস্টার ফারাহ খান, অর্থাৎ যাদের প্রকৃত কাজ করার কথা তারা কি ক্ষমতাকে এনজয় করছে, যেটা নূর খান বললেন, অর্থাৎ এই কারণেই কি সমস্যার সমাধান হচ্ছে না? যে কথাটি আপনি বললেন, এটা আমি আপনাদের কথাতে কিন্তু এরকমই মনে হয়েছে, এবং এটির কিন্তু আসলে একটি বিগ
সাইড আছে এবং বিগার একটি চ্যালেঞ্জ আছে, যে এই মামলাগুলো দেওয়া হচ্ছে না, মামলাগুলো আমরা যেগুলো দেখছি 200, 300, 500 আসামি করে দেওয়া হচ্ছে, এই মামলাগুলো কিন্তু খালি যে দিয়ে দিলাম শেষ হয়ে গেল, ওনারা শাস্তি পেয়ে গেলো, তা কিন্তু না। মূল সমস্যাটা কোথায় হবে জানেন? যখন কিনা প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদন জমা দিতে এই মামলাগুলোর বছর পার হয়ে যাবে, মামলাগুলোর প্রতিবেদন দেওয়া হবে না। শুধু তাই নয়, যখন 500, 700 আসামি নিয়ে মামলাগুলো কোর্টে যাবে, তখন কোর্ট এই বড় লিস্ট দেখে এবং তখন কোর্ট এই মামলাগুলোকে খারিজও করে দিতে পারে। তো আপনি কি করছেন জানেন এখানে কি হচ্ছে? আপনি মানে একজন বাজে মানে বাইরে ধরে, যারা কিনা এটার সাথে কোনো সম্পৃক্ত না, এই 5 জনকে ধরে আপনি কি করছেন? আপনি হয়তো 10 জন যারা কিনা এটার সাথে জড়িত, তাদেরকে আসলে আপনি মুক্ত করে দিচ্ছেন, তাদেরকে আপনি ছাড়া পাওয়ার একটি স্কোপ করে দিচ্ছেন। সুতরাং আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে কি, এই এত আসামি দেওয়াতে কি হবে? মূল যারা দোষী তারা কিন্তু পুকুরগুলো দিয়ে আসলে বেরিয়ে যাবে, যেটা কিনা কিন্তু আমরা কিন্তু চাই না। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোর্ট সবসময়, আমাদের আইনের ভাষায় একটি কথা আছে, এখানে আপনারা সবাই সেটি হয়তো জানেন, যে এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। সো এই কারণে আমাদের কোর্ট কিন্তু যখন কিনা কোর্ট সবসময় চাবে যে আমরা কাউকে যদি ধরে রাখি, মানে ধরে রাখতে চাই না, দোষী 5 জন চলে যাক, এইভাবে করে কিন্তু যখন এই বড় মামলাগুলো কোর্টে যাবে, মামলাগুলো খারিজ হয়ে যাবে বলেই আমার বিশ্বাস। কিন্তু আমরা তো দেখেছি গত 15-16 বছরে খুন, গুম, হত্যা, অন্যায় কোনো কিছু তো কমতি ছিল না, কোনো কিছু তো। এই যে আমাদের এখানে নূর খান লিটন বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করেন তো, ওনার যে কমিশন আছে, সেই কমিশনে কত শত হাজার লোক ফাইল জমা পড়ে আছে এই যে গুম খুনের। আমরা সেগুলোর প্রকৃত বিচার চাই, সেগুলো প্রকৃত বিচার হতে হবে। আমরা এখন যেগুলো করছি, এই যে পার্সোনাল গ্রিভেঞ্জে বা পলিটিক্যাল ইস্যুতে যেগুলো করছি, এগুলো করে কিন্তু আসলে বাংলাদেশের কোনো লাভ হবে না। আমরা বরঞ্চ কি করছি, এগুলো করে আমাদেরকে আরো পিছিয়ে দিচ্ছি। আমাদের তো কোর্টে অলরেডি হাজার হাজার লক্ষ লক্ষ মামলা পড়েই আছে, সেখানে আমরা আরো অ্যাডাপ্ট করে দিচ্ছি, আমরা হেল্প করছি না। এইটি একটি বিষয়। আর আমি বিনয়ের সাথে আরেকটি জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। না, আমরা ওই যে নুসরাত ফারিয়া মনে হয় ওই অ্যাক্ট্রেসের নাম, যাকে অ্যারেস্ট করা হয়েছিল, উনি যখন মানে একটা বাংলাদেশের, সো কথা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের তুষার ভাই, উনি যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব, উনি কিন্তু খুব সুন্দর করে মিডিয়ার অনেককে বাঁচিয়ে গেছেন বা অনেক সুন্দর করে বলে গেছেন, উইচ ইজ ভেরি ট্রু, যে আমরা সাবিনা ইয়াসমিনের মতন একজন গায়িকার উনার কেন এখনো কিনা শো করে কেন ওনাকে টাকা অর্জন করতে হবে। কিন্তু সাথে সাথে এটি ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু আমরা দেখেছি যে নিজের দিয়ে একটি গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে, যেটা আমরা সুইটিকে দেখেছি, আমরা দেখেছি এরকম হয়ে আওয়ামী লীগের মানে চামচামি করা, যেটা কিনা আমরা একদম খাস বাংলা ভাষায় বললে দরকার তো ছিল না, তারা তো করেছে। তারা কিন্তু তাদের প্রফেশনটা, তারা কিন্তু তাদের ক্যারিয়ারটাকে কিন্তু তারা কিন্তু রেসপেক্ট করেনি। নুসরাত ফারিয়ার কথা আরেকটা জিনিস আমি বলবো, সেটি হচ্ছে গিয়ে এই যে আমরা যে দেখেছি তিনি যে অ্যারেস্ট হয়েছেন থেকে, হওয়াটা কিন্তু আসলে রং ছিল না, প্রসিডিউরালি কারেক্ট ছিল। কেন বলছি আমি কথাটা? কারণ একজন মানুষের নামে একটি মামলা আছে, যখন মামলা কারোর নামে, আপনি কিন্তু তখন বেল না নিয়ে আপনি দেশের বাইরে যেতে পারেন না। আমরা দেখেছি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, উনি কিন্তু কয়েকদিন আগে চলে গেছেন। এটা নিয়ে কিন্তু মিডিয়াতে আমরা অনেক কথা, আপনারা লিখেছেন, আমরাও অনেক কিছু বলেছি, যে যার নামে একটি মামলা আছে উনি বেল না নিয়ে উনি চলে গেছেন, কেউ দেখলো না। ফারিয়ার বেলাতে কিন্তু এখানে আমাদের এয়ারপোর্টের পুলিশ যেটি করেছে, দে ডিড দ্য রাইট থিং, কারণ ফারিয়ার নামে একটি মামলা আছে, তার বেল হয়নি, সে যেতে গিয়েছে, তাকে ওনারা অ্যারেস্ট করেছে। এখন কোয়েশ্চেনটা অন্য জায়গায়, আমরা সবাই মামলা অ্যারেস্ট করে নিয়ে কোয়েশ্চেন করছি, কিন্তু কোয়েশ্চেনটা আসলে তাকে অ্যারেস্ট করা নিয়ে না, ছিল কিন্তু তার মামলা ছিল কিনা, তার একটা সঠিক মামলা হয়েছে কিনা, সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। ফারিয়ার কি প্রথমত তার বিরুদ্ধে মামলাটা হয় কিনা সেটা হচ্ছে কোয়েশ্চেন। কিন্তু একজন, আমার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, আমি যদি দেশ ছাড়তে চাই, এটা আমাকে আগে বেল নিতে হবে, তারপর আমাকে দেশ ছাড়তে হবে। আমি যদি সেটা না করি, আমাকে এয়ারপোর্ট পুলিশ অ্যারেস্ট করবে, নিয়ম পুলিশ। ধন্যবাদ। এই ব্যাপারে আব্দুল লতিফ কিছু যুক্ত করতে চাচ্ছেন আপনি? এখানে একটু শেষ করি এখানে ভাই, আমি একটু একটা জায়গা খালি শেষ করব, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে যেটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, এই যে আমরা তো আপনার অডিওটা ভেঙে আসছে একটু, আমি আপনার কাছে আবারও আসবো পরে। আব্দুল লতিফ স্যার,
আমি কোনো ভেঙে কিছু আসছে যোগ অডিওটা। করতে চাই না। প্রথম বিষয় হচ্ছে আমি কাউকে বাঁচানোর চেষ্টা করি নাই। মূল বিষয় হচ্ছে যে শিল্পীদের নামে ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে এবং একই শিল্পীর নামে বিভিন্ন জায়গাতেও মামলা আছে। এখন যখন আপনি একই সঙ্গে পটুয়াখালীতে আছেন, আবার একই সাথে আপনি যাত্রাবাড়িতে আছেন একই সময়ে, তার মানে হচ্ছে কোনো মামলায় শেষ পর্যন্ত টিকবে না। এখন মামলা হলে বেল নিতে হবে, এটা সত্যি কথা, কিন্তু যে মামলার কোনো মেরিট নাই সেই মামলাতে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে, এটা কোথায় লেখা আছে? মেরিটলেস মামলায় পুলিশ ক্যান ইস্যু বেল, এটার জন্য কোর্টে গিয়ে বেল নিতে হয় না, পুলিশ বেল দিতে পারে এবং পুলিশ বলতে পারে যে এই আপনি বাড়িতে থাকেন, আপনাকে প্রয়োজন মতো আমরা ডেকে আনবো। এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যদি কারো বিধিনিষেধ থেকে থাকে তাহলে যার বিষয়ে বিধিনিষেধ আছে তাকে জানাতে হবে যে আপনার বিদেশ ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ বাংলাদেশের সমস্ত লোককে আইনের বই মুখস্থ করবে নাকি? এটা যদি আমরা আশা করি তাহলে তো এফডিসির লোকজন কোর্টে যাবে আর কোর্টের লোকজন এফডিসিতে যাবে, এবং আমরা দেখেছি সেটা হয়েছে গত সরকারের সময়। এই একই মামলায় নিপুণ আছে, যিনি জায়েদ খানের সাথে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, এবং এইখানে জায়েদ খানের যিনি লয়ার ছিলেন তিনি একই সাথে এস আলমেরও লয়ার ছিলেন, এবং শেষ পর্যন্ত জায়েদ খান কোর্ট থেকে সিদ্ধান্ত নিয়ে এসেও সাধারণ সম্পাদক হতে পারে নাই। কারণ কি? কারণ নিপুণের দিকে রাজনৈতিক প্রভাব ছিল। কিন্তু প্রবলেমটা কোথায় আপনি দেখেন, নিপুণও কিন্তু এই মামলায় আছে। নিপুণ এখন কোথায় আছে? আপনি যে মামলাতে একজন বিদেশ চলে যাইতে পারবে, আরেকজন এরই মধ্যে 2 বার বিদেশ ঘুরে এসেছে, তার পক্ষে কি করে বোঝা সম্ভব যে সে বেইল নিয়ে তাকে যেতে হবে কি হবে না? তাহলে তো এটা প্রথমত প্রত্যেক আসামিকে জানিয়ে দেওয়া দরকার যে আপনার উপরে এই এই নিষেধাজ্ঞা আছে এবং আপনি এটার জন্য যাবেন না। যে অপরাধ কেউ করে নাই, ধরেন আমি বললাম যে এখানে আমি লিটন ভাইয়ের কথা বলি কারণ আমার সাথে সম্পর্ক ভালো, আমি বললাম যে লিটন ভাইকে আমি দেখেছি এটা করতে, মামলা একটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলে মামলাটা ঠিক হয়ে গেল, আর লিটন ভাইকে এখন জামিনের জন্য দৌড়াদৌড়ি করতে হবে, এই জামিনের খরচ কে দিবে? যখন এই ধরনের বিষয়গুলি হয় আমাদের কোনো সিস্টেম আছে যে যিনি অন্যায় মামলার শিকার হয়ে খরচ করেছেন সেই খরচ ফেরত দেওয়ার? এই পর্যন্ত কেউ পেয়েছে ফেরত? যাদেরকে এখন মনে করেন জামিনবিহীনভাবে আটকে রাখা হয়েছে, ভবিষ্যতে যদি প্রমাণিত হয় তারা অপরাধ করে নাই, যে সময়টুকু তারা জামিনবিহীনভাবে আটক থাকলেন, এই কারাবাসের জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে? আমরা তো এই সংস্কার আশা করেছি যে ভুয়া মামলা দিয়ে কেউ আর যাবে না, কেউ কোর্টে ভুয়া মামলা নিয়ে কেউ কোর্টে যাবে না, ভুয়া মামলাগুলিকে কেউ গ্রহণ করবে না। আওয়ামী লীগ যা যা করেছিল সেগুলাই যদি করলে পরে আওয়ামী লীগের উপর প্রতিশোধ নেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের সাথে আপনার তফাৎ কি? ধন্যবাদ। দুইজন দুই মেরুতে দাঁড়িয়ে আছে, মনে করেন একদিকে হচ্ছে ইবলিস যা যা করেছে আমি যদি সেইগুলাই করি তাহলে ইবলিসের সাথে আমার তফাৎ কি? ধন্যবাদ আবু নাসের খান। আমি একটু যোগ করি, ন্যান্সি, আসিফ আকবর, কনক চাপা এরকম শিল্পীরা গান গাইতে পারে নাই, মনির খান এরকম আরো আমি বলতে পারি, ইথুন বাবু, এরা বিভিন্ন জায়গাতে গান করতে পারে নাই, কোথাও দাওয়াত পায় নাই, নানাভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাই না? এই যে বাধাগুলি দেওয়া হয়েছে, কোন শিল্পী যদি দেখে যে ন্যান্সির মতো শিল্পী গান গাইতে পারছে না, বাধা দেওয়া হচ্ছে, আসিফ আকবরের মতো শিল্পীকে বাধা দেওয়া হচ্ছে, তাহলে ছোটখাটো শিল্পীরা কি করবে? ভয়ে নত হয়ে গিয়েছে এবং তারা কিছু করতে পারে নাই। ডেফিনেটলি যদি কেউ রাজনৈতিক দলের সদস্য হয়ে অন্যায় কার্যক্রম করে থাকে তাহলে সেই মামলাটা তার নামে দেন। মামলা তো দিয়েছেন অর্থ সরবরাহ করার, যে কিনা নিজের স্বার্থে গিয়ে যোগ দিয়েছে আওয়ামী লীগে, সে আবার আওয়ামী লীগকে টাকাও দিয়েছে। তো স্বার্থ কার রক্ষা হলো, আওয়ামী লীগের স্বার্থ নাকি তার নিজের স্বার্থ? এই মামলায় কিন্তু এই অভিনেত্রীদের সবার নামে একটাই অভিযোগ, তারা আওয়ামী লীগের অর্থ সরবরাহকারী। আওয়ামী লীগের অর্থ সরবরাহকারীরা তো ব্যাংক লুট করেছে, তাদের একটাকেও তো ধরতে পারেন নাই। একজন ব্যাংক লুটেরা কি এখনো জেলখানায় আছেন? যারা এই ইসলামী ব্যাংক খালি করেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক খালি করেছে, একজন আছে ওরকম যারা জেলখানায় আছে? যারা এনবিএফআই গুলিকে খালি করেছে, ভারত থেকে দেশের বাইরে আছে, ভারত থেকে শুধু বিগত প্রধানমন্ত্রীকে ফেরত আনার জন্য বললেই হবে? পিকে হালদার তো ভারতে আছে, কেউ তো বলে না পিকে হালদারকে ফেরত আনেন। পিকে হালদার সাধারণ মানুষের পকেট ফাঁকা করে দিয়ে ওইখানে গিয়ে নাম বদল করে মুসলমান সেজে সে জমি জমা ক্রয় করেছে, কেউ তো বলে না পিকে হালদারকে ফেরত আনেন। আরো উল্টা বলেছে 5 বছর লাগবে টাকা ফেরত আনতে। ধন্যবাদ স্যার। আলী নাসের খান জি বলুন, এই প্রেক্ষাপটে বিষয়টিকে আপনি আরো কিভাবে দেখবেন? আমাদের এখানে নির্বাচিত বিচারের একটা ব্যবস্থা ছিল, আমরা গত রেজিমে দেখেছি যে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচনা হয়েছে, তার তাই বিচার প্রাপ্তি সহজ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে যার ব্যাপারে বলা হয়েছে তার উপরে খড়গও পড়েছে, এটা সিলসিলা আছে। কিছুদিন কয়েক মাস আগে আমাদের এখানে গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু সংস্কার করবার ক্ষেত্রে যখন ছাত্র জনতা বলুন, সাধারণ মানুষ বলুন দাবি জানিয়েছে, বলেছে গণঅভ্যুত্থানে ম্যান্ডেটেটি, আমরা বিভিন্ন জায়গা থেকে বাধা বিপত্তির শিকার হলাম।
এখন আমাদের যে সর্বাংশে যে আলোচনা এগুলো ফ্যাক্ট বেস, যে খুব সেলিব্রিটি যিনি তার ব্যাপারে অনেক বেশি আলোচনা হচ্ছে, যে ঘটনার অনেক আলোচিত মামলার ব্যাপার। তো যেই মামলা আলোচিত না সেই মামলার কি সুরাহা করতে হবে না? দেখেন ফ্যাসিজমের কন্টেন্টগুলো কীভাবে বিচারের মধ্যে ঢুকেছে। আমাদের দেশে বিচার বলতে কনসেপ্ট কি, মামলা জিততে হবে, মামলায় তাকে মানে 14 শিকার ভিতরে ঢুকাই দিতে হবে, তাকে দেখে নিতে হবে। কিন্তু বিচার তো হওয়া উচিত ছিল ন্যায় বিচারের আইডিয়ার উপর বেস করে, যে বিচার হলে আমি গেলাম, একটা মামলা রুজু করা হলো, সেক্ষেত্রে যার যতটুকু বিচার প্রাপ্তি সেটা যাতে নিশ্চিত হয়, এই আইডিয়াটা আমাদের এখানে নাই। এটা কিন্তু সর্বাংশে আপনি দেখুন, প্রসিকিউশনের পক্ষ থেকে বলুন, পুলিশ বলুন, এমনকি জুডিশিয়ারি তো ব্যাপক ধরনের করাপশন হয়েছে। এবং রেজিমকে টেকানোর ক্ষেত্রে আমি মনে করি যে অংশকে বলা হয় না, কিন্তু সবচেয়ে বড় গুন্ডামি করেছে সেটা হচ্ছে লোয়ার জুডিশিয়ারি এবং হায়ার জুডিশিয়ারি। আপনি সংশোধনী বলুন, যেটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা সহ, এই যে আইন কমিশনের যে খায়রুল সাহেব ছিলেন, তাকে তো আমরা কোনো বিচারের মুখোমুখি করতে পারলাম না। 626 জন যারা একদম কৃতী, একদম চ্যাম্পিয়ন অপরাধী, যারা গণহত্যা অংশ নিয়েছেন, তারা আজকে কোথায়? তাদের তো গ্রেফতার করা হইল না। এবং যারা এই পুরো ব্যবস্থাটিকে সিস্টেমেটিক্যালি একটা ফ্যাসিজমের দিকে নিয়ে গিয়েছেন, যেটা আমরা মানে মানবাধিকার বিষয়ক যে কমিশন, যেটা আমরা জাতিসংঘের তরফ থেকে তদন্ত দেখেছি, এগুলোর ব্যাপারে আলাপ নেই। আমাদের কিছু আলাপ হচ্ছে খুচরা আলাপ। আমি মোটা থেকে এটাই বলছি যে এই গণহত্যার বিচারটি সর্বোচ্চ বিষয়টি হচ্ছে যে আলী নাসের খান, যে আমরা আলোচনা করছি যে সাধারণ মানুষকে অর্থাৎ ঘটনা কিন্তু ঘটেছে, হত্যাকাণ্ড ঘটেছে, এগুলো আমরা অস্বীকার করছি না, কেউ অস্বীকার করছে না, কিন্তু একে কেন্দ্র করে সাধারণ মানুষকে যে মামলার জোয়াল তাদের কাঁধে চুলে দেওয়া হয়েছে, তাদের যে জনভোগান্তি, এই বিষয়গুলো নিয়ে দেখুন, আমি খুব সুস্পষ্টভাবে যদি বলতে চাই, দেখেন স্বাধীন তদন্ত কমিশন দরকার। পুলিশ প্রতিনিয়ত ফেল করছে। আমাদের যে আইনগুলো রয়েছে সংশ্লিষ্ট, সেক্ষেত্রে আমরা পিবিআই বলুন, সাধারণ পুলিশ বলুন, বা বিশেষ তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে, পারছে না। তো সেই ক্ষেত্রে আমাদের শুরু থেকে দাবি ছিল যে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য স্বাধীন তদন্ত কমিশন। পাশাপাশি দেখুন, আমাদের প্রসিকিউশনে বড় একটা দুর্বলতা রয়েছে। আমরা দেখতে পাই দলীয় যারা নেতাকর্মী, বিশেষ করে আইনজীবীদের মধ্যে যারা দলীয় স্লোগান দেয়, তাদের নিয়োগ করা হয়। সেখানে আমরা একটা অ্যাটর্নি সার্ভিসেস অ্যাক্টের কথা বলেছি। যোগ্যতার ভিত্তিতে যদি সেখানে আমরা পিপি, এপিপি নিয়োগ দিতে পারতাম, এটা অনেকটা কমে আসতো। তারপরে এই পুলিশিংয়ে বড় ধরনের সংস্কার প্রয়োজন। দেখুন, পুলিশকে যদি এক্সক্লুসিভলি একটা ট্রেনিংয়ের মধ্যে নেওয়া হয়, আমরা যে আলোচনাটা করেছি, মামলা যখন থানাতে রুজু করার জন্য যাওয়া হয়, পুলিশ কিন্তু ঘটনার পরম্পরা বুঝতে পারেন, প্লেস অফ অকারেন্স, টাইম অফ অকারেন্স, কী মিডিয়ামেটি হয়েছে, তখন কিন্তু স্পেসিফিক একটা মামলা হয়। সেখান থেকে কিন্তু জনভোগান্তি অনেকটা কমে যায়। দ্বিতীয় দফা দেখুন, পুলিশের কিন্তু এই কর্তৃত্ব রয়েছে যে তিনি খুব দ্রুততম সময়ে তদন্ত করে সেখান থেকে যারা আপনার সঠিকভাবে আসামি করা হয়নি তাদেরকে বাদ দিতে পারেন, মানে নিরপরাধ মানুষকে বাদ দিতে পারেন। এমনকি যেই মামলাটা ফ্যাক্টই ধরেন ভুয়া, কোনো মেরিট নাই, সেখানে কিন্তু ফাইনাল রিপোর্ট দিতে পারেন, এই সুযোগটি রয়েছে। কিন্তু আমরা তো প্রতিনিয়তই দেখছি এই মামলার তদন্ত রিপোর্ট জমা হচ্ছে না। এমনকি দেখেন আইসিটিতে আমরা যদি বলি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে একটি তদন্ত প্রতিবেদন জমা পড়বে বলে আমরা শুনতে পেয়েছি। তো কবে হচ্ছে অন্যান্য প্রতিবেদন জমা পড়বে, এত পরিমাণ দোষী তাদের কবে শাস্তি হবে? তো অন্যান্য যেগুলো দেখুন, যে প্রত্যেকটা ঘটনা তো ঘটেছে বিভিন্ন সময়, জুলাই আগস্ট সহ। এর সাথে আমি যুক্ত করি যে বিএনপি, জামাত সহ হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে যে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে, এগুলো কি মামলা হবে না? শুধুমাত্র যদি আমরা এখন বলি যে মামলা বাণিজ্য হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, পাশাপাশি এটিও তো হয়েছে যে যারা বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছেন তারা আদালতে দ্বারস্থ হবেন। তো এত কথার মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে আমি মূল ফোকাসে আসছি যে জনভোগান্তি হচ্ছে, এটা সত্য কথা। একজন নাগরিক অথবা একজন মানুষ তিনি যদি নিরপরাধ হন, তিনি একদিনের জন্য জুলুমের বা জেল জুলুমের শিকার হতে পারেন না। এটি হচ্ছে আমাদের জুরিসপ্রুডেন্স। তো আমি যদি বলি যে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ, সেটিতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি A+ পায়, যদি ধরেন আমাদের আর্থিক সুরক্ষার ক্ষেত্রে যদি সে A পায়, সবচেয়ে ফেল করেছে আইন শৃঙ্খলার রক্ষা করতে গিয়ে। এবং আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে বলি, যিনি আমারও শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তিনি চূড়ান্ত রকমের একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং কার্যক্রমে মনে হয় যে অন্যান্য কোনো মন্ত্রণালয়, বিভিন্ন এজেন্সি সহ কোনো জায়গায় কোনো ধরনের মানে শৃঙ্খলা নাই, অথবা তিনি এটা মেনটেন করতে পারছেন না। তো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু শুধু রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের কর্মীরা তো আগে ভিকটিম হয়েছেন, এখন সাধারণ মানুষ হচ্ছেন, আবার ভবিষ্যতে রাজনৈতিক দলের কর্মীরা নিপীড়নের শিকার হবেন, গণমাধ্যম নিপীড়নের শিকার হবে। এই যে কালো আইন ধরেন, স্পেশাল পাওয়ার সেক্ট, এটার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পেরেছি যে কালো আইন বাতিল করা হোক। এবং ডিজিটাল সিকিউরিটির নামে যে
মামলাগুলো হচ্ছে, ভবিষ্যতে এগুলো তো নানান ধরনের অপব্যবহার হতে পারে। তো মোদ্দা কথা বলছি যে আইন মন্ত্রণালয়ের যে ধরনের ভূমিকা থাকার কথা ছিল সে ধরনের আমরা ভূমিকা দেখতে পাই না। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলবো, দুইটা, একটা তো এক্সিকিউট করে, একটা তো ল মেকিং এর সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে যদি দৃশ্যমান কোনো উন্নতি দেখাতে না পারেন অন্তর্বর্তীকালীন সরকার, আরও বেশি আপনারা বিরূপ মন্তব্যের শিকার হবেন, অনেক বেশি সমালোচনা হবেন, এবং তাদের যে অর্জন, এমনকি এই সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। আমি শেষ করছি এটি বলে, সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, তো নির্বাচন আপনি কীভাবে সুষ্ঠু করবেন যদি হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, যদি জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট না থাকে, যাদেরকে আইন প্রয়োগ করার জন্য কিতাবি ক্ষমতা দেওয়া হয়েছে তারা যদি এটি স্বাধীনভাবে প্রয়োগ করতে না পারে, তাহলে কিন্তু উন্নতি হবে না। তো এই ক্ষেত্রে আমরা মনে করি সরকারের অন্যান্য বিষয়ে মনোযোগ দেওয়া উচিত, কিন্তু সুস্পষ্টভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই যে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীন যা আছে সেদিকে নজর দেওয়া উচিত। ধন্যবাদ। মোশাররফ হোসেন, না, এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে আমরা তো সাপারার ছিলাম গত 15 বছর। আজকে অনেক কথা বলা হচ্ছে যে এই যে পুলিশ ব্যর্থ হচ্ছে বা যারা বিচারের সাথে জড়িত। আমি একটু নূর ভাই এখানে আছেন, তারা এই প্রশ্নটা বহুবার করেছেন। 500 আসামি করা হয়েছে, রিমান্ডে দেওয়া নয়। এরকম একটা ঘটনা আছে যে 500 আমাদের 500 জনকে কোর্টে হাজির করা হয়েছে, এর মধ্যে কি একটা আসামিকে জামিন পাওয়ার যোগ্যতা রাখে না? একজনকেও জামিন দেয়নি। এই ঘটনা তো বাংলাদেশে ঘটেছে। এই ঘটনার জন্যই তো একটি বড় ধরনের কিন্তু সেই ঘটনা ঘটলো, উত্তরণের জন্য সেই ধরনের কিভাবে হবে? এখানে নাসের যেটা বলেছে, সেই ঘটনা উত্তরণের জন্য খুব একটা কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তো। বরং আপনারা দেখি এই যে নুসরাত ফারিয়া নিয়ে আজকে যে আলোচনা হচ্ছে, আমি কেন এই জায়গায় তাকে অ্যারেস্ট করতে যাব? আমার তো মানে সম্পূর্ণ ঘটনাটাকে অন্যদিকে টার্ন করার জন্য একটা পরিকল্পনা এটা করা হচ্ছে। যারা অপরাধী, যারা এই জুলাই অভ্যুত্থানে হত্যা করেছে, যারা দীর্ঘ 15 বছর দুঃশাসন করেছে, যারা মানুষের উপর নির্যাতন করেছে, অর্থ লোপাট করেছে, আমার তো মানে তাদেরকে বাঁচানোর জন্য, অন্যদিকে দৃষ্টি নেওয়ার জন্য সুখুব পরিকল্পিতভাবে এই কাজগুলি কোনো কোনো মহল করছে। এই অবস্থা ট্যাকেল করার দায়িত্ব রাখার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা আছে তাদের। আজকে যে কথাটি নূর ভাই, তুষার ভাই বলেছে যে ব্যাংকে এত লুট হয়েছে, অথচ প্রতিদিন আমরা দেখি এত টাকা পাচার হচ্ছে, এত টাকা বাইরে পাচার। আপনি খুব সুনির্দিষ্টভাবে তার কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখেন? আমরা তো দেখি না। অর্থাৎ সামগ্রিক ঘটনাটাকে অন্যদিকে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এইসব ঘটনাগুলোকে আজকে সাজানো হচ্ছে। বাংলাদেশে নাই, আমরা তো প্রায় দেখি যে অমুকে গ্রেপ্তার হচ্ছে, ইয়ে হচ্ছে। যে কথাটি বলেছে যে আর্মির পক্ষে থেকে বলা হচ্ছিল 600 কতজন, 26 জন, কোথায় তারা? আজকে সে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। তারা তো সুনির্দিষ্ট অপরাধী ছিল, তাদেরকে তো গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে তো আইনের কাছে সোপর্দ করা হয়নি। সুতরাং আমি মনে করি এই যে শেখ হাসিনার পতনের পরে যে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য কোন কোন মহল পরিকল্পিতভাবে এই প্লটগুলি তৈরি করছে। কোন মহল এই সেটা দায়িত্ব তার, আমার দায়িত্ব না। না, আপনার অ্যানালাইসিস কি? অর্থাৎ অ্যানালাইসিস হইতে যারা এটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চায়, সেই যারা চায় না তারাই পরিকল্পিত এই কাজগুলি করছে। আমরা কি চাচ্ছি আজকে দেখছেন যে এই একটা যে কথাটা সবাই বলছে যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো অনন্তকাল চলতে পারে না, তাদেরকেও তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে হবে। যারা মনে করে দীর্ঘদিন এই ক্ষমতা এনজয় আমরা করব, তাদের এই পরিকল্পনা থাকতে পারে। যার জন্য আজকে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত গতিতে একটি গণতান্ত্রিক পথে আমাদের যাত্রা শুরু করতে হবে। মানে নির্বাচনের কথা বলছেন? নির্বাচন যেতে হবে, যে এই জন আকাঙ্ক্ষাটা। তারপর আপনি সংস্কার আমরা তো সবাই আলোচনা করছি। আপনি কি বাস্তবে কোনো সংস্কারের কোনো রূপরেখা কি আমরা দেখি? 9 মাস পেরিয়ে গেছে, আমরা কি সংস্কারটা করেছি দেখেন। এই যে বিচার, এখানে সবচেয়ে বড় হলো যে আমরা পুলিশ নিয়ে আলোচনা করছি। এখানে আমি জানি না নূর ভাইরা কেন এই কথাটা বলে না যে সব কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে, পুলিশ সংস্কারের রিপোর্ট কিন্তু আমরা দেখি নাই, তথ্য কমিশনের রিপোর্ট কিন্তু আমরা দেখি নাই। অথচ সবচেয়ে রিলেটেড বিষয়গুলি এটা। পুলিশকে যদি আপনি গণতান্ত্রিক না করতে পারেন, মানবিক না করতে পারেন, তাহলে আগামী দিনে গণতান্ত্রিক রাষ্ট্র আপনি কীভাবে পরিবর্তন করবেন? অথচ সেই পুলিশ কমিশনের রিপোর্ট, বরং আমরা দেখলাম ইন্টেরিয়াম গভর্নমেন্ট বলছে এগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন হবে, যেটা জানার কোনো প্রয়োজন নাই। এই জিনিসগুলি আপনাদের অ্যাড্রেস করতে হবে। অনলাইনে দেওয়া আছে, প্রতিবেদনটি অনলাইনে দেওয়া আছে। না, তাও দেওয়া হয়নি, পুলিশকে দেওয়া হয়নি, অনলাইনেও দেওয়া হয়নি। আমি জানি না নূর ভাই দিয়েছে, অনলাইনেও দেয়নি। বলেছে এগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হবে। তা আপনি একদিকে এই যে নুসরাত ফারিয়াকে নিয়ে ব্যস্ত থাকবেন, অন্যদিকে রাষ্ট্রের অন্য কাজগুলি কিন্তু অন্তরালেই থেকে যাবে। এই অবস্থাকে বেরিয়ে
এসে আমাদের মানে গণতান্ত্রিক কি আশঙ্কা করছেন কি পিছনে কি কারণটা এটা নানা ষড়যন্ত্র হচ্ছে। আপনি দেখেন জনগণের ষড়যন্ত্র হচ্ছে। এই একদিকে নুসরাত ফারিয়ারা গ্রেফতার হচ্ছে, অন্যদিকে চিটাং পোর্ট ইজারা দিয়ে দেওয়া হচ্ছে, আবার কেউ কেউ মানবিক করিডোর দিয়ে দিচ্ছে, অথচ নানা ফ্রন্ট তৈরি করে গণতন্ত্রের যাত্রাটাকে ব্যাহত করা হচ্ছে। ধন্যবাদ। আব্দুল লতিফ স্যার, আপনি কি বলবেন? উনি বলেছেন যে নানা প্লট তৈরি করে গণতন্ত্রের প্রক্রিয়াকে ব্যাহত করা হচ্ছে। আপনি যদি পুরো ঘটনাটাকে একটা ওভারঅল ভিউতে বা বার্ডস আই ভিউতে দেখেন, সংক্ষেপে বলতে তাহলে হবে, দেখবেন প্রায় যে আলোচনার শেষ আসলে যে পর্যায়ে। ঘটনাগুলি ঘটছে তার কোনোটাই কিন্তু রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হচ্ছে না। পলিটিক্যাল কারেক্টনেস বলে একটা শব্দ আছে, সেই পলিটিক্যাল কারেক্টনেসের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে যে সরকারের পক্ষে যারা কথা বলেন তাদেরও এই কথাগুলি বলার সময় কিছু কিছু কথা বিবেচনার সাথে বলা দরকার। যেমন প্রেস সচিব বলেছেন আমাদের যা কিছু করার ম্যান্ডেট আছে, যা ইচ্ছা আমরা যে কোনো কিছু যা খুশি করতে পারি। যে সরকারের নাম অন্তর্বর্তী সরকার, যে সরকার গণতান্ত্রিক সরকার নয়, সেই সরকার যা খুশি তাই করতে পারে না। সেই সরকারকে যারা বসিয়েছেন ওইখানে, যারা ম্যান্ডেট দিয়েছেন তাদেরকে অন্তত তাদের সঙ্গে তো আলাপ করতে হবে। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সময় কি তারা নিয়োগকর্তাদের সাথে আলাপ করেন? অন্তত আর কেউ না হোক মৌখিকভাবে তো তারা বলেছেন যে নিয়োগকর্তা হচ্ছেন যারা ছাত্র তরুণ, যারা বিপ্লবী। তাহলে আমরা ধরে নিতে পারি এনসিপি বা অন্যান্য যে তরুণদের দলগুলি আছে অন্তত তাদের সঙ্গে তো আলোচনার কথা ছিল। তারা কি আলোচনা করেছিলেন? এখানে তো এনসিপির নেতা আছেন, আদতে আলোচনা করেন না। যদি করতেন তাহলে কি হাসনাত আবদুল্লাহ গতকাল স্ট্যাটাসটা দিতেন যে 626 জন কোথায় নুসরাত ফারিয়াকে দিয়ে আসলে ডিট্যুর করানো হচ্ছে, ডাইভার্সন করানো হচ্ছে? কারণ কি, তারাও কিন্তু ক্ষেত্র বিশেষে আপত্তি প্রকাশ করছেন। এখন বার্সাই ভিউতে আপনি যদি দেখেন উল্টাপাল্টা মামলা করা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করার দরকার নেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আর যাদেরকে গ্রেপ্তার করার দরকার ছিল তারা কোথায় আছেন আমরা জানি না পর্যন্ত, এখনো পর্যন্ত কিন্তু আমরা অনেকের হদিস জানি না। তারপরে আপনি যদি দেখেন তাহলে দেখবেন অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সিদ্ধান্তগুলি নিয়ে নানান ধরনের প্রশ্ন আসতে পারে, এবং এক ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কিছু কিছু বিষয় আছে জনগণকে বোঝাইতে হবে, জনগণকে বোঝাইতে হবে, সিদ্ধান্ত হয়ে যাবে, জনগণকে বোঝানোর পরে সিদ্ধান্ত নেওয়ার কথা। এখন যদি এইভাবে যদি এটা চলতে থাকে সেলিম ভাই, তাহলে আমি বলবো যে যতই দিন যাবে ততই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং সরকার প্রশ্নবিদ্ধ হবে। সেটা বলে বিপ্লব করণীয়টা কি আপনি বলুন। দেখেন, আসলে ওই অস্থিরতাটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই পদক্ষেপগুলি নিতে হবে। এবং এখন সবচেয়ে জরুরি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব বড় পরিকল্পনা নিয়ে লাভ নেই, যে বিষয়টা নিয়ে জন আকাঙ্ক্ষা আছে নির্বাচন, সেই পথে এগিয়ে যেতে হবে। এবং সেইটা একমাত্র রিমেডি এই মুহূর্তে আমি মনে করছি যে অনেক অস্থিরতা দূর করার জন্য একটা দিক নির্দেশনা হতে পারে। আলিনা সেকেন্ড করণীয়টা বলেন আপনি, 30 সেকেন্ডে বলুন। আমার মনে হয় যে সংস্কার, নির্বাচন সহ গণহত্যার বিচার এগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু সুস্পষ্টভাবে দাবি করেছি বিচারের ক্ষেত্রে, এবং একটি গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন করণীয়টা কি? হ্যাঁ, আমার মনে হয় যে নূর ভাইয়ের সঙ্গে আমি একমত হই। সেটা হলো যে সমাজে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে এই বিভিন্নভাবে মামলা মোকদ্দমার মাধ্যমে, এই জায়গাটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে এবং একটা স্থির পরিবেশ তৈরি। ধন্যবাদ। ফারাহ খান। দোষী জুলাই আগস্টে যারা কিনা দোষ করেছে তাদেরকে শাস্তি পেতে হবে, এবং কিনা এগুলো করে আর এই মিথ্যা মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে নতুন বাংলাদেশ যেটা কিনা ছাত্র জনতার যে নতুন বাংলাদেশটাকে, এই বাংলাদেশকে কোনো মতে হাঁটতে দেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। কিংবা ফ্যাসিস্টের কোন রকম কর্মকাণ্ড আমরা যে পুলিশের রিপোর্টের কথা বলেছি, অনলাইনে আমরা চেক করেছি, আমাদের টিম সেটা অনলাইনে আছে, পুলিশের সংস্কার রিপোর্টটা। ধন্যবাদ। আপনি বলুন করণীয়টা কি সঙ্গে? না, পুলিশের সংস্কার রিপোর্ট আছে, কিন্তু রাজনৈতিক দলগুলির সাথে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা করা হয়নি, এবং বলা হয়েছে এটা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হবে। অথচ সবচেয়ে সেনসিটিভ ব্যাপার কিন্তু পুলিশ, কারণ আপনি দেখেন বিগত সরকারের আমলে পুলিশকে যেভাবে করণীয়টা কি আপনি বলেন, যে করণীয়টা কি এখন? এটা এই যে যারা স্টেক হোল্ডার বলি আমরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলি, এদের মতামতের ভিত্তিতে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পদক্ষেপগুলি নিতে হবে। কিন্তু আমরা দেখি রাজনৈতিক দলগুলিকে বাইপাস করে যেন অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে সরকার। এই জায়গা থেকে তাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।